ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মডার্ন ফিজিক্স। সেই মডার্ন ফিজিক্সে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। তার মধ্যে রয়েছে কোয়ান্টাম থিওরি, অর্থাৎ বস্তুর দ্বৈত প্রকৃতি এবং বিকিরণ। এটা ক্লাস 12-এর ফিজিক্সের সেমিস্টারের 4-এ যেরকম রয়েছে, অর্থাৎ সেমিস্টার 4 তাদের জন্য যেরকম ইম্পর্টেন্ট, ঠিক একই রকম যারা যেই এবং নিট দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এই ভিডিওতে টোটাল থিওরি তোমার হাতের মধ্যে নিয়ে এসে দেবো, এত সোজা কনসেপ্টে বুঝাবো, আর টোটালটা কিন্তু কল্পনার একটা জগতেও তোমাকে নিয়ে যাব। সো রেডি ফর জার্নি। ওকে, দেখো আমরা যদি চিন্তা করি যে আলো, এই আলোটাকে আমরা প্রথমত ভাবতাম কি এটা একটা হচ্ছে কি তরঙ্গ, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম ঘটনা, অর্থাৎ আলোকে কিন্তু তরঙ্গই বলা হয়। আচ্ছা, তার আগে বলি যে এই যে কোয়ান্টাম থিওরি কীভাবে এলো, হালকা একটা ছোটো মোটো স্টোরি, আর কিছু না। তো বিজ্ঞানী প্ল্যাঙ্কের নাম শুনেছ। বিজ্ঞানী প্ল্যাঙ্ক দীর্ঘদিন ধরে কী করতেছিলেন, কৃষ্ণ বস্তু যেটা আছে, আদর্শ কৃষ্ণ বস্তুর যে বিকিরণ, সে বিকিরণের উপরেও রিসার্চ করতেছিলেন। তো রিসার্চ করার পরে সেটার ব্যাখ্যা তো দিতে লাগবে না, সে ব্যাখ্যা এবং সেটার উপর থিওরি, আর যথেষ্ট লেভেলের ভাবছে যে কৃষ্ণ বস্তুর বিকিরণটা কী হচ্ছে না হচ্ছে, এরকম ভাবতে 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 একদিনকার, আচ্ছা ঘটনাটা হয়েছিল 1900 খ্রিস্টাব্দের দিকে, ওই সময় উনি রিসার্চ করতেন। তো বিজ্ঞানী প্ল্যাঙ্ক কৃষ্ণ বস্তুর থিওরি, মানে কৃষ্ণ বস্তুর বিকিরণটা এরকম কেন হয়, ওরকম কেন হয়, এরকম থিওরি চিন্তা করতে 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 একদিনকার কিন্তু কোয়ান্টাম থিওরি তত্ত্বে চলে যান। অর্থাৎ আমরা বলতে পারি যে কোয়ান্টাম থিওরির সূত্রপাত কিন্তু তার দ্বারাই ঘটেছিল। বুঝতে পারলে তো? তাহলে ভাবো রিসার্চ করলো কি, হয়ে গেল কি। এরকম বিজ্ঞানে প্রচুর ঘটনা রয়েছে, রিসার্চ একটা হয় কিন্তু আলটিমেটলি অন্য জায়গায় জগতে চলে যায়। তার দৌলতেই কিন্তু কোয়ান্টাম থিওরির একটা বিশাল বড় একটা পার্ট কিন্তু আমাদের সামনে উন্মোচন ঘটে। এবার আসছে যে ডুয়াল নেচারটা কি। দেখো আলোটাকে আমরা মেনলি কী ভাবি, যে আলোটা হচ্ছে তরঙ্গ, সূর্য থেকে আলো আসছে তরঙ্গ আকারে আসছে, এর মধ্যে না ভর আছে না অন্য কিছু আছে, এটা প্রথম থেকে চিন্তা করা হতো। কিন্তু একটু ডিপলি চিন্তা করো, আমি যেরকম বলছি সেভাবে কিন্তু তোমাকে পড়তে হবে। আমার মতো করে তুমি ফিজিক্স পড়ো, বাড়তি কোনো থিঙ্কিং নাই, যেভাবে আমি বলছি সেভাবে খেয়াল করো। দেখো এইভাবে চিন্তা করবার পড়বে। দেখো আলোটাকে প্রথম দিকে আমরা কি ভাবতাম, যে আলো হচ্ছে একরকম তরঙ্গ যেটা সূর্য থেকে আসছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এটাই ভাবা হতো। কিন্তু আলো যে কোনো একটা প্লেটের মধ্যে যখন পড়ে, সেই প্লেটের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন কী হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে কিছু একটা আছে। বা আলো কী হচ্ছে যদি বলি যে গাছের পাতার মধ্যে পড়লে কিন্তু সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঘটনা ঘটাচ্ছে, তার মানে এর মধ্যেও কিছু একটা আছে। কি আছে আলোর মধ্যে, তরঙ্গর মধ্যে এত পাওয়ার কি করে আসে? এই হলো থিসিস, এই হলো থিঙ্কিং, কেন আসবে, তাই তো? তরঙ্গের মধ্যে এত কিছু থাকবে কেন? তাহলে আলোর মধ্যে আমি বললাম যে তরঙ্গ, আলো হচ্ছে এক রকমের তরঙ্গ রূপে আসছে পৃথিবীতে, ওয়েভ রূপে আসছে, ঠিক আছে, কিন্তু আলোর দৌলতে এত কিছু হচ্ছে কেন? আলোক তড়িৎ ক্রিয়া কেন হচ্ছে, নিবৃত্ত বিভব, এই সমস্ত ঘটনাগুলো কেন হচ্ছে, ফটোসিনথেসিস এরকম ঘটনাগুলো ঘটছে কেন? এর মধ্যে একটা এক্সট্রা একটা এনার্জি কিন্তু আছে, তাই না? এটা নিয়ে হয়ে গেল থিসিস আলোচনা। তো পরবর্তীকালে যদি বলো আইনস্টাইন তত্ত্ব আমি পড়াবো কিছুক্ষণের মধ্যেই। দেখো আলোর মধ্যে আমরা একটা টপিক বুঝতে পারলাম যে আলোটা কি, আলটিমেটলি আলোর যে গতিবেগ আমরা জানি যে সেটা হচ্ছে কী হয়, 3 × 10⁻10 cm হয় পার সেকেন্ড, তাই না? 10⁻10 cm পার সেকেন্ড, আর 3 × 10⁻ কী হয় 8 মিটার পার সেকেন্ড বলে একটা স্পিড হয় আলো। এবার আলো তো গতিশীল, তাহলে অবশ্যই আলোর মধ্যে যেহেতু শক্তি আমরা অনুভব করছি, তাহলে সেই শক্তিটা অবশ্যই আমরা বলবো যে সেটা হচ্ছে তার গতিশক্তি থাকতে পারে। এবার গতিশক্তির ফর্মুলাতে কি বলা হয়, ½mv² বলা হয়। অর্থাৎ আলোর মধ্যে যেহেতু শক্তি আছে, তরঙ্গ তো আছে, কিন্তু তাছাড়াও আলোর বিভিন্ন ধর্ম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা একটা সময় কনসিডার করা শুরু করলাম যে না, আলোর মধ্যে শক্তিও আছে। সেই শক্তিটা কি, যেহেতু শক্তি আছে সেই শক্তিটা কোন ধরনের হবে? আলো তো স্পিডে, আলো তো গতিশীল, স্থিতিশীল না। যেহেতু আলো হচ্ছে গতিশীল, তাহলে এর মধ্যে কি থাকবে, ½mv² থাকবে, রাইট? কারণ শক্তির পরিমাপটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, কাইনেটিক এনার্জির মধ্যে ফেলছি। যেহেতু কাইনেটিক এনার্জির মধ্যে ফেলছি, তাহলে আমাদের ½ mv², নট mgh হবে না, তাহলে আমাদের ½ mv²। যেহেতু ½ mv² আমি কনসিডার করে নিলাম যে আলোর মধ্যে শক্তি আছে, তাহলে এখান থেকে বলে দিলাম যে আলোর মধ্যে ভরও আছে। এটা নিয়ে শুরু হলো টোটাল ওয়ার্ল্ডে যত রকম সায়েন্টিস্ট আছে তাদের মধ্যে তর্ক বিতর্ক। কেউ বলে না আলোর মধ্যে শুধুমাত্র তরঙ্গ আছে, কেউ বলে না আলোর মধ্যে তরঙ্গও রয়েছে, ভরও রয়েছে। কারণ ভর না থাকলে এটা কেন হবে, ফোটন কণা আমরা যে বলি বিষয়গুলো। তো এর উপর ভিত্তি করে কিন্তু মডার্ন ফিজিক্সের অনেক বড় বড় তত্ত্ব চলে এসছে। তো আলোটাকে একসময় কিন্তু আমরা ধরা শুরু করলাম যে আলোর মধ্যে তরঙ্গ আছে, কিছু সায়েন্টিস্ট বললো তরঙ্গ আছে, আচ্ছা ঠিক আছে, প্রমাণ হয়ে গেলে রেখে দিলাম। কিছু সায়েন্টিস্ট এসে বললো যারা এর মধ্যে না ভরও আছে,
ভরও আছে, অর্থাৎ এটা এক রকমের কণা আমরা ধরতে পারি। এবার কথা হচ্ছে সেই ভরটা খুবই সামান্য, কেজি কেজি কুইন্টাল ভর হবে না, এতটা সামান্য যেটা গ্রহণযোগ্যের মধ্যে পড়বে না, কিন্তু ভর আছে, নাহলে হাফ অফ এম ভি স্কোয়ার অর্থাৎ শক্তি কী করে থাকে, তো রাইট, দুটোই তো ঠিক। শক্তিও থাকতে পারে, শক্তি বলতে তার মধ্যে ভরও থাকতে পারে, তার মধ্যে কি থাকবে, তরঙ্গ থাকতে পারে। অর্থাৎ আলোর মধ্যে দুটো নেচার, ডুয়াল নেচার, দ্বৈত সত্তা আমরা পাচ্ছি। এর উপর ভিত্তি করে কিন্তু এই চ্যাপ্টারের নাম ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ আলোর মধ্যে যেরকম তরঙ্গ তত্ত্ব থাকতে পারে, ঠিক একই রকম আলোর মধ্যে কী থাকতে পারে, কণা ধর্ম থাকতে পারে। এবার এটা নিয়ে শুরু হয়ে গেলো একটা বিশৃঙ্খল পরিবেশ টোটাল ওয়ার্ল্ডে। কেন হচ্ছে এরকম, কেন হবে এরকম, এটা তো ঠিক না। এবার আইনস্টাইন একটা সুন্দর ব্যাখ্যা করে গেলেন, বলে এই থিওরিটার নাম সম্ভবত আলোক তড়িৎ সমীকরণ, আলোক তড়িৎ ক্রিয়ার উপর ডিপেন্ড করে এটা বানানো। দেখো এখানে আইনস্টাইন একটা সুন্দর ব্যাখ্যা করে গেলেন যে না, তোমরা এত ঝামেলা করো না। অ্যাকচুয়ালি আইনস্টাইন নিজেও তো এই তত্ত্বটা উদ্ভাবন করেছেন না, এটার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ আইডিয়া আসতে হবে। সেটাতে কী করলেন, আইনস্টাইন বললেন যে দেখো হাফ অফ এম ভি স্কোয়ার যেটা আছে, আচ্ছা এটাকে ভি মানে কি, এই ভিটা হচ্ছে ম্যাক্স ভি কিন্তু, হ্যাঁ, অর্থাৎ ভি এর সর্বোচ্চ বেগ। দেখো আলোর সর্বোচ্চ বেগ 3 × 10⁻10 cm বা 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আমরা সেই ছোটোবেলার থেকে পড়ে আসছি। তো আইনস্টাইন বললেন যে হাফ অফ এম ভি স্কোয়ার যেটা, সেটা যদি একটা আলোর তরঙ্গের গতি, অর্থাৎ একটা আলোর যদি গতিবেগ বা একটা আলোর কণার যদি গতিবেগ হাফ অফ এম ভি স্কোয়ার যদি হয়, ভি যদি হয়, তাহলে তার শক্তিটা কী হবে, হাফ অফ এম ভি স্কোয়ার হবে। অর্থাৎ আলোর ক্ষেত্রে আমরা শক্তিটা কল্পনা করতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার। এটা কিন্তু কোনোদিনও স্থির হবে না, অবশ্যই এটা স্থির হবে না। এটা কী হবে, এটা গতিশীল, অর্থাৎ এটাকে বলবো কাইনেটিক এনার্জি, নট পোটেনশিয়াল এনার্জি। ভালো করে বুঝবা, পোটেনশিয়াল এনার্জি না, কাইনেটিক এনার্জির মধ্যে ফেলা হবে, কারণ আলোটা গতিশীল, আলোর কণা গতিশীল। তো এই যে দেখো হাফ অফ এম ভি স্কোয়ার, এটা একটা সামঞ্জস্যপূর্ণ একটা ইকুয়েশন নিয়ে আসলেন আইনস্টাইন। সেই থিওরিটা কি বলা হয়, এইচ নিউ মাইনাস φ0, যেখানে এইচটা কি, বিজ্ঞানী প্ল্যাঙ্ক তো এই কোয়ান্টাম থিওরি প্রবর্তক না, তো তার উপর ভিত্তি করে কিন্তু বলা হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অনুসারে বলা হয় এইচ নিউ। তো এই তথ্যগুলোই কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিবৃত্তি বিভব, আলোক তড়িৎ ক্রিয়া, এগুলো প্রত্যেকটা কনসেপ্ট আমাদের পরীক্ষাতেও আসে, প্লাস এই চ্যাপ্টারও খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করছি একদম ডিটেলস এবার অ্যানালাইসিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা পদার্থের মধ্যে কী থাকতে পারে, দ্বৈত সত্তা, অর্থাৎ দুটো ধর্ম থাকতে পারে, তার মধ্যে কণা ধর্ম থাকবে, তরঙ্গ ধর্ম থাকবে। এবার এই দুটো জিনিস যদি থাকে তাহলে সেটাকে আমরা এক্সপ্লেন করবো কী করে, এক্সপ্লেন করা শুরু করলাম কি, হাফ অফ এম ভি স্কোয়ার, দেখো এটা ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস কী বলবো φ0। এরপরে কিন্তু ডি ব্রগলি তত্ত্ব আসে, বিজ্ঞানী ডি ব্রগলি আসে, ডি ব্রগলি এসে আবার ওখানে গিয়ে প্রমাণ করেন যে ল্যামডা বলে একটা থিওরি পাবো আমরা, একটু পরেই পড়বো। এইচ বাই কী পাবো, তার যে ভরবেগ রয়েছে সেই ভরবেগ, অর্থাৎ এইচ বাই পি দ্বারা প্রমাণ করবো। পি বলতে কি আমরা সেমিস্টার 1 বা 2-তে পড়েছিলাম যে পি মানে হচ্ছে ভরবেগ। হোয়াট ইজ দ্য মিনিং অফ পি, পি ইকুয়ালস টু এম ভি, মাস ইন্টু ভেলোসিটি, ওকে, যেটাকে আমরা মোমেন্টাম বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, কত রকমের তত্ত্ব আমরা পড়ে আসছি, তাই না? চলো দেখো, প্রথম দিকে এটা চিন্তা করা হলো এবং একটা সময় কিন্তু বিভিন্ন সায়েন্টিস্ট প্রমাণ করে দিল যে আলোর মধ্যে তরঙ্গ এবং কণা রয়েছে। এটা নিয়ে আমার মনে হয় এখনও কন্ট্রাডিকশন রয়েছে সায়েন্টিস্টদের মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম এখন এটাকেই মেনে নেওয়া হয়েছে, বলতে ডুয়াল নেচার অফ ম্যাটারের ব্যাপারটা বলে দেওয়া হয়ে গেল। এইবার আসছি মেইন তথ্যে, আমি বোর্ডটা ক্লিন করছি। দেখো মনে করো এটা হচ্ছে একটা বড় একটা ধাতব পার্ট, মনে করো এই বোর্ডটা একটা ধাতব পার্ট, ওকে, রিল্যাক্সে ফিজিক্স পড়ো, কিন্তু আমার ক্লাসটা সম্পূর্ণ করতে হবে, অল্প করে চলে যেও না, তাহলে কিন্তু মজা পাবা না। দেখো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে একটা, এই দেখো যদি একটা বড় প্লেট হয়, সেই যদি একটা বড় প্লেট হয়, এই প্লেটের মধ্যে কি হচ্ছে, যদি আমরা কল্পনা করি এটা যদি একটা বড় প্লেট হয়, এটা ধরো একটা বড় প্লেট, এটা হচ্ছে একটা ধাতব প্লেট, যদি ধাতব প্লেট হয় তাহলে এর মধ্যে যখন আলো পড়ছে, এবার আলোটা কীভাবে পড়তে পারে, সেটা এক্স রশ্মি পড়ুক, গামা রশ্মি পড়ুক বা অন্য কোনো রশ্মি পড়ুক, এক্স রশ্মি হোক, গামা রশ্মি হোক বা আল্ট্রাভায়োলেট রশ্মি, অর্থাৎ এক্স রশ্মি পড়ুক, গামা রশ্মি পড়ুক বা ইউভি রে পড়ুক, যে রশ্মিটা এর মধ্যে পড়বে না কেন এই ধাতব পদার্থের মধ্যে, ধাতব মেটাল বা ধাতব বডির মধ্যে, তখন কি হবে, একটা সুন্দর ঘটনা ঘটে। তোমরা অনেকে দেখছো যে অনেকের বাড়ির ছাদের মধ্যে দেখবে যে সোলার প্লেট লাগানো থাকে, সোলার প্লেট, ক্লাস 10-এও আমরা পড়েছিলাম সোলার প্লেট কী হয়, একটা এরকম একটা প্লেট থাকে, ভালো করে বোঝো, এর মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম কিন্তু মিক্সচার হয়ে থাকছে, তাই কি না, মিক্সচার হয়ে থাকছে, রাইট। তো সোলার প্লেটের কাজ কী বলো তো, এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটটার মধ্যে যখন সূর্যের আলোটা পড়বে তখন একদিকে প্লাস একদিকে প্লাস একদিকে প্লাস, একদম বেসিক কনসেপ্ট থেকে হায়ার কনসেপ্টে যাব। পৃথিবীর মধ্যে সবথেকে বড় যে সায়েন্টিস্ট, সেই নিউটনই কিন্তু একটা গ্রেট ম্যাথমেটিশিয়ান ছিলেন, অর্থাৎ ফিজিক্সটা দাঁড়িয়ে আছে কিন্তু একটা গ্রেট ম্যাথমেটিশিয়ানের উপর। কেন বলা হচ্ছে, যখন ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চিন্তা করতে দিবে এবং ফিজিক্সের সব থেকে কঠিন ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু দেখো উদ্ভাবন করবে। তাহলে আজকে ফিজিক্সে দেখো যে ফিজিক্সটা দাঁড়িয়ে আছে যার উপর, সেই নিউটন কিন্তু বড় একটা ম্যাথমেটিশিয়ান। এর জন্য ফিজিক্সে দেখবা প্রচুর ম্যাথ থাকে।
আর কনসেপ্ট ক্লিয়ার জন্য থিওরি আমাদের অবশ্যই জানা দরকার। এবার চলে আসছি আবার সেই গল্পটাতে, কেন প্লাস মাইনাস বললাম, সেই বাচ্চা গেলে প্লাস মাইনাসের টপিকটা আমরা পড়ছি দেখে আজকে হঠাৎ ম্যাথের কথা মনে করলো। দেখো যখন কি হচ্ছে এর মধ্যে একটা আলো পড়ছে, আলো সূর্যের আলো যখন পড়ছে এর মধ্যে, তখন এটা কি হচ্ছে আলটিমেটলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, একদিকে প্লাস একদিকে মাইনাস চলে যাচ্ছে। এটার মানে কি এটা পড়ে আসছি, কিন্তু সেই সময় হয়তো তোমার স্যার তোমাকে বলেছিল যে এর মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে। ঠিক একই রকম এটা যদি একটা ধাতব পাত হয় তাহলে এর মধ্যে কি হবে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে, যেটা বাংলা ভাষায় বলি মুক্ত ইলেকট্রন। এবার যখন এক্স রশ্মি, গামা রশ্মি বা ইউভি রশ্মি যাই পড়ুক না কেন ধাতব প্লেটের মধ্যে পড়ছে, তখন সেই মুক্ত ইলেকট্রনগুলো কি হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কোয়ান্টাম থিওরির তত্ত্ব, সেটা হচ্ছে কি এই যে ইলেকট্রন যেগুলো রয়েছে, মুক্ত ইলেকট্রন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং আলটিমেটলি সেই কণাগুলো কিন্তু একটা দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলি নিঃসরণ ঘটছে। কনসেপ্ট ক্লিয়ার? অর্থাৎ ইলেকট্রনগুলো যখন অ্যাক্টিভ হবে, এবার তোমার মধ্যে যদি নিজে চিন্তা করো, আমি যদি খাওয়া দাওয়া না করি, আমি ঝিমাই থাকবো, আমি যদি খাওয়া দাওয়া খাই তবে তো আমি হাঁটা চলা শুরু করে দেবো। তো ঠিক একই রকম এই ধাতব প্লেটের মধ্যে সূর্যের আলো বা সেটা গামা রশ্মি হতে পারে, এক্স রশ্মি হতে পারে, ইউভি রশ্মি হতে পারে, এই ধরনের আলো যখন পড়বে তখন কী হবে, তার মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেই মুক্ত ইলেকট্রনগুলো কী হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ঘুম ভাঙার পরে কী করবে, সে ব্রাশ করতে চলে যাবে এদিকে, অর্থাৎ নিঃসরণ ঘটবে, অর্থাৎ একটা দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আলোক তড়িৎ যে কণাগুলো আছে তার নিঃসরণ ঘটবে। এই যে আলোক তড়িৎ যে কণাগুলো নিঃসরণ করছে, এই যে কণাগুলোর যে নিঃসরণ ঘটছে, এই যে কণার যে নিঃসরণ, ভালো করে বুঝবা, এই যে কণার যে নিঃসরণ অর্থাৎ কণাগুলো যে একদিকে যাচ্ছে তার যে নিঃসরণ করছে, একেই বলবো হচ্ছে কি আমরা ফোটো ইলেকট্রন, বা আমরা বলতে পারি কি ফোটো ইলেকট্রনের মধ্যে পড়ছে, একেই বলবো হচ্ছে কি আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া যদি পরীক্ষায় আসে, ডেফিনেশন আসে, লিখে দিয়ে আসতে পারবে। যদি নেট জিএতে যদি এখান থেকে যদি প্রশ্ন আসে এই টাইপের কোনো কনসেপ্ট, তাও লিখে দিয়ে আসতে পারবে, কোনো প্রবলেম আছে? নেই। চলো আমার সাথে আবার রিভিশন করো। কি রিভিশন করবে? দেখো একটা ধাতব প্লেটের মধ্যে যদি একটা উপযুক্ত পরিমাণে, অবশ্যই একটা গ্রহণযোগ্য বিষয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বড় ফ্যাক্টর কাজ করবে, কারণ সব তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কাজ করবে না, অর্থাৎ সব তরঙ্গ দৈর্ঘ্যতে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। যে কোনো জিনিস আমি সকালবেলা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে বললাম পেস্ট করবে না। একটা কাদা দিয়ে দিলে পেস্ট করবে, মানে ব্রাশ করবে না। তো তার মধ্যে একটা বিষয় আছে, অর্থাৎ উপযুক্ত মানে এটা তরঙ্গ দৈর্ঘ্য লাগবে, বা তুমি ফ্রিকোয়েন্সি বলতে তার কম্পাঙ্ক বলতে পারো। অর্থাৎ উপযুক্ত পরিমাণ একটা যদি তরঙ্গ দৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি কোনো একটা লাইট, সেই লাইটটা কী হতে পারে, সেই আলোটা কী হতে পারে, এক্স রশ্মি, ওয়াই রশ্মি, গামা রশ্মি বা ইউভি রশ্মি, যাই হোক না কেন, অর্থাৎ উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের বা কম্পাঙ্কের কোনো একটা আলো, সেই আলোটা কি তরঙ্গ দৈর্ঘ্য কী হতে পারে, সেটা আলোটা এক্স রশ্মি, গামা রশ্মি বা ইউভি রশ্মি। যদি কোনো একটা ধাতব প্লেটের মধ্যে পড়ে, তবে সেই ধাতব প্লেটের মধ্যে কী হয়, কিছু মুক্ত ইলেকট্রন রয়েছে ধাতব পৃষ্ঠের মধ্যে, মানে এই এরিয়ার মধ্যে, এই পৃষ্ঠের মধ্যে কী আছে, কিছু ইলেকট্রন রয়েছে। সেই ইলেকট্রনগুলোকে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে, বা সেই ইলেকট্রনের কী হচ্ছে, একটা নিঃসরণ ঘটছে। এই যে ইলেকট্রনের নিঃসরণ ঘটছে, এই ইলেকট্রনের নিঃসরণকে বলবো হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আলোক তড়িৎ ক্রিয়া, কোনো কনফিউশন থাকলো না। এইবার যে দেখো, এই যে আলোক তড়িৎ ক্রিয়া যখন ঘটছে কিনা, তখন কিছু পরিমাণ এনার্জি কি হয়, কিছু পরিমাণ এনার্জি এই প্লেটটাকে অ্যাক্টিভ করতে লাগছে। অর্থাৎ এই যে আলো যেটা আছে, এই আলো কিছু পরিমাণ আলো কিন্তু এটাকে অ্যাক্টিভ করতে কাজে লাগছে। অর্থাৎ কিছু পরিমাণ শক্তি কিন্তু এটাকে কি বলবো, সক্রিয় করতে কাজে লাগছে। এই যে কিছু পরিমাণ এনার্জি যেটাকে এটাকে অ্যাক্টিভ করতে কাজে লাগছে, অর্থাৎ ভালো করে পয়েন্টটা মনে রাখবো, এক কথা বারবার বলছি কেন, যে এই যে শক্তিটা, এই যে আলোক তড়িৎ ক্রিয়ার ফলে এই যে কিছুটা শক্তি এই প্লেটটাকে অ্যাক্টিভ করতে যে কাজ করছে বা ব্যয় হচ্ছে, সেটাকে বলবো কি তার কার্য অপেক্ষক। এবার কথা হচ্ছে, এটাকে অ্যাক্টিভ করতে হয়তো 10 লাগছে, তাহলে এর কার্য অপেক্ষক 10 হবে। এটাকে অ্যাক্টিভ করতে যদি 12 লাগে, তাহলে এর কার্য অপেক্ষক 12 হবে। এটা অ্যাক্টিভ করতে 20 হলে পারে, এটার কী হবে, কার্য অপেক্ষক হবে 20। দেখো ম্যাথমেটিক্স থিঙ্কিং দিয়ে বুঝলাম ফিজিক্স কত সোজা মনে হলো, তাই কি না? আর একটা জিনিস মনে রাখবা, যে কম্পাঙ্কের ভালো করে মনে রাখবা, যে কম্পাঙ্কের, ধরো ফোটন কণা যেটাকে বলছি, আলোকটাকে ফোটন কণা বলেছি, ফোটন কণার যে কম্পাঙ্কে পড়লে পারে এখানকার ইলেকট্রনগুলো অ্যাক্টিভ হবে, চলাচল করবে, ফাটাফাটি করবে, দৌড়াদৌড়ি করবে, মনে করো নিঃসরণ ঘটবে, সেই কম্পাঙ্ক বলবো কি, তার সূচনা কম্পাঙ্ক। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটা। সূচনা কম্পাঙ্ক কি, যে মিনিমাম, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে এর ব্যাটা কী হবে, অ্যাক্টিভ হয়ে যাবে, সেটাকে বলবো তার সূচনা কম্পাঙ্ক। তাহলে আমরা কিন্তু এখানে অনেক তথ্য জানলাম। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে ডুয়াল নেচার অফ ম্যাটার সেটাও বুঝলাম কি, আর তার পাশাপাশি আলোক তড়িৎ ক্রিয়া, তারপরে নিঃসরণ, এবার ব্যাপারগুলো জানলাম। ওকে, বোর্ডটা ক্লিন করি, আবার পড়াচ্ছি।
দেখো নর্মালি আমরা যে বিষয়গুলো জানি যে এই যে ইলেকট্রন প্রোটন একটা পরমাণুর কণা যদি ভাঙি, একটু পরমাণু তত্ত্ব জেনে নেই তাহলে আমাদের এই চ্যাপ্টারটা সুবিধা হবে বুঝতে। যে কোনো একটা পরমাণুকে যদি ভাঙি তার মধ্যে কী থাকে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। পরবর্তীকালে আরও আসে ইলেকট্রন, কী বলবো, পজিট্রন আসে, এই সমস্ত কণাগুলোও আসে। কিন্তু মেনলি তিনটা কণা আমরা ভাবি, সেটা কি পরমাণুর নিউক্লিয়াস যেটাকে বলা হয়। নিউক্লিয়াসের মধ্যে কী থাকছে, প্রোটন এবং নিউট্রন, আর বাইরের দিকে ইলেকট্রনগুলো ঘুরে। এদের যে আমরা মাস নাম্বারগুলো জানি, যে ইলেকট্রনের ক্ষেত্রে সেই মাস নাম্বার কী হয়, ই কস্ট আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1.8। দেখো ইলেকট্রনের যে মাস নাম্বারটা 1.6 × 10⁻⁻6, 1.6 × 10⁻⁻19। এই যে কুলম বলে একটা একক পাই, এগুলো নর্মাল বিষয়, বা অনেক সময় এটাকে ইএসইউ একক আমরা মাপি যে 4.8 × 10⁻10 বলে আমরা একটা তত্ত্ব বলি, যে 4.8 × 10⁻10 ইএসইউ বলে একটা টপিকে কিন্তু আমরা পাই। এই যে বিষয়গুলো বাস এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো সবই কিন্তু মাইনাসে, অর্থাৎ এদের পরিমাণটা এত ছোট, এত কম, সেটা ভাবতে পারবে না। মাইনাস বলতে প্রায় দেখো 10⁻−10 মানে কি, এটার মানে হচ্ছে কি 1/, প্রায় 10টা শূন্য এরকম গুণ করতে হবে, তারপরে এত ছোট একটা বিষয় চলে আসে এক্ষেত্রে। এবার এক্ষেত্রে একটা সংজ্ঞা অনুসারে পরীক্ষায় দেয় যে 1 ইলেকট্রোভোল্ট কাকে বলা হয়। সাধারণত দেখো এই সংজ্ঞাটা যদি আমরা বলি, ডেফিনেশন বলতে গেলে আমরা বানায় বলতে পারি যে 1 ইলেকট্রোভোল্ট, হ্যাঁ 1 ইলেকট্রন, একটি ইলেকট্রন যখন কী হচ্ছে যে 1 ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট, তো একটি ইলেকট্রন যখন 1 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে দিয়ে যাচ্ছে, 1 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে যখন যাচ্ছে, একটি ইলেকট্রন কী হবে, 1 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে যখন যাবে তখন কী হবে, তার ফলে তার যে গতিশক্তির যে পরিবর্তনটা, ভালো করে খেয়াল করবে, এখানে দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ, ইলেকট্রোভোল্ট, 1 ইলেকট্রোভোল্ট। 1 ইভি বলতে কী বোঝানো হচ্ছে, একটি ইলেকট্রন কী হবে, একটি ইলেকট্রন যখন একটি ইলেকট্রন যখন কি হচ্ছে 1 বিভব প্রভেদের মধ্যে যাচ্ছে, এখানে দুটো পয়েন্ট, একটি ইলেকট্রন যখন 1 বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাচ্ছে, এই যাওয়ার ফলে তার যে গতিশক্তির পরিবর্তন ঘটছে, সেই গতিশক্তি কী হতে পারে, বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। সেই যে বৃদ্ধি বা হ্রাস হচ্ছে যে পরিমাণ শক্তি, তাকে বলবো হচ্ছে কি 1 ইলেকট্রোভোল্ট। বাস সিম্পল একটা কনসেপ্ট। তার মানে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, চলো এখানেই আমি রেডি করে দিচ্ছি, তোমার পড়াটা কিছু নেই। বলা হচ্ছে যে একটি ইলেকট্রন যখন কি হচ্ছে 1 বিভব প্রবোধের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে তার যে গতিশক্তির পরিবর্তন, সেই গতিশক্তি কী হতে পারে, বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, সেই পরিমাণটাকে বলবো কি বলতো, বলবো যে 1 ইভি বা 1 ইলেকট্রোভোল্ট। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্নটা আসে যারা 4th সেমিস্টারে প্রিপারেশন করছো। আমি এই ক্লাসটা কাদের জন্য করছি, 4th সেমিস্টারের জন্য করছি, এবং তার পাশাপাশি যারা যেই নিট পড়ছো তাদের জন্য। আর নিটের ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি কিন্তু কোশ্চেন সিরিজ নিয়ে আসবো, কারণ বর্তমানে নিটের যে কোশ্চেন হচ্ছে, ডেঞ্জার লেভেলের কোশ্চেন হচ্ছে, তো সেইগুলো মাথায় রেখেই আমি আমার যে নোটগুলো আছে সেই নোটগুলো আমি এতদিন পড়াইতাম অফলাইনে, এবার আমি অনলাইনেও কিন্তু তোমাদের সেই নোটগুলো দেবো এবং রেগুলার বেসিসে পড়াবো। যারা 4th সেমিস্টার পড়বে পড়ো, মানা নেই, কিন্তু 4th সেমিস্টারের পাশাপাশি তো নিটের স্বপ্ন দেখছো, বা জেই বা WBJEE স্বপ্ন দেখছো, তো আমি যে সাজেশনটা বানিয়ে নিয়ে আসবো বা আমি যে প্রশ্নগুলো পড়াবো, সেই প্রশ্নগুলো তোমার নিটটাও কভার করবে, প্লাস জেইটাও কভার করবে, এবং WBJEEর জন্য কিন্তু রাজত্ব করবে। এই লেভেলের একটা নোট আমার বানানো আছে, খুব তাড়াতাড়ি সব কিছু ডেলিভারি করবো। তো আলোক তড়িৎ ক্রিয়া আমরা জানতে পারলাম, এইবার আলোক তড়িৎ নিঃসরণও জানতে পারলাম, এরকম প্রচুর ঘটনা কিন্তু আমরা জানলাম এবার। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখলাম। আর কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক, এগুলোর যে বেসিক কনসেপ্ট সেটাও আমরা জানলাম। এইবার এই ব্যাপারে তোমাদের আমি একটা সুন্দর গল্প বলি, যে আলোক তড়িৎ যে নিঃসরণটা ঘটলো, এটার পিছনে বিশাল বড় স্টোরি আছে। আইনস্টাইন কী করলেন, আইনস্টাইনের বিয়ে হলো। আইনস্টাইন কিন্তু প্রথম থেকে ছাত্র অবস্থায় কিন্তু খুব ভালো ছাত্র ছিলেন না, কিন্তু তার আইকিউ লেভেলটা ছিল হাই। কী হলো, বিয়ে করার পরে তার বাড়িতে অনেক গিফট টিফট আছে, তো একটা এরকম একটা ওয়াল, একটা পাকা একটা কী বলবো দেওয়াল, তো তার ওয়াইফ একদিনটা বললো যে এই যে ছবি টবিগুলো আছে দেওয়ালের মধ্যে টানিয়ে রাখো। এবার আমরা নর্মালি কিন্তু যে কোনো ছবি দেওয়ালের মধ্যে টানাই, ভালো লাগে দেখতে। তো কী করলেন, ওই একটা ছবি দেওয়ালের মধ্যে পেরেক দিয়ে পুঁতে টানাবে। এবার সেই দেওয়ালেতে উঠতে হবে, একটা মই দিয়ে উঠছে। এবার তিনি চিন্তা করতেছেন, মানে এর উপর বেশ করে তুমি ভাবো যে তার কোথায় চলে গেল। তার জন্য ওভার থিঙ্কিং খারাপ না, ভালো, কিন্তু ওভার থিঙ্কিংটা কিসের উপর করছো সেটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে তো। তো কী হলো, যে উনি পেরেক দিয়ে সেই ওয়ালের মধ্যে একটা ছবি টানাবেন, কোনো একটা অ্যালবাম বা তাদের বিয়ে বা কোনো একটা কাহিনী। এবার ছবি টানাতে গিয়ে দেখছেন যে মই দিয়ে উঠতে হচ্ছে। এবার কোশ্চেনটা হলো, আমি উইদাউট মই দিয়ে উঠতে পারছি না কেন, আমাকে পেরেক দিয়ে পেটাতেই লাগছে কেন। তো এই তথ্য থেকে ধীরে ধীরে ওভার থিঙ্কিং আসলো, যে একই রকম তো একটা ধাতব মেটাল হতে পারে, এটা বড় একটা ধাতব কী হতে পারে, পিষ্ট হতে পারে, তার মধ্যেও তো সূর্যের আলোগুলো পড়ছে। যেরকম আমি যেরকম দেওয়ালের মধ্যে থাকতে পারছি না, দেওয়াল থেকে ছিটকে পড়ে যাচ্ছি, হয়ে যাচ্ছি, আমি তো পারছি না থাকতে, উঠতে তো পারছি না।
আমি ছুটকে পড়ে যাচ্ছি, অর্থাৎ আমার তো নিঃসরণ করছে। এর উপর বেস করে তিনি রিসার্চ করলেন যে একটা বড় যদি ধাতব প্লেট হয় তার মধ্যেও সূর্যের আলোটা যখন পড়ছে তখন কী হচ্ছে, তার মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে। এই অ্যাক্টিভ হওয়ার পরে কী হচ্ছে, মুক্ত ইলেকট্রনগুলো আলটিমেটলি চারিদিকে ছড়াছড়ি করছে, যার নিঃসরণ করছে। এই গেল টপিকটা। এইবার এই ছড়াছড়ি বা মুক্ত ইলেকট্রন নিঃসরণের জন্য মিনিমাম একটা শক্তি তো লাগবে, যেরকম পেগ দিয়ে আমি পুচ্ছি, এটা দিচ্ছি, এই শক্তিটা এর উপর বেস করে কিন্তু দেখো আমরা বললাম যে একটা মিনিমাম কম্পাঙ্ক লাগবে, তখনই এটা অ্যাক্টিভ হবে। সূচনা কম্পাঙ্ক, নিবৃত্তি বিভব, যে কিছু পরিমাণ শক্তি তো ওই ধাতব প্লেটও সংগ্রহ করবে, যেটা নিবৃত্তি বিভবের মধ্যে পড়ছে। দেখো কোনো কনসেপ্ট বাকি থাকলো না, একদম দেখো ফিজিক্সটা হাতের মধ্যে, মডার্ন ফিজিক্সটা বুঝতে পারলে তো কার্যপক্ষকে আমরা বুঝে গেলাম। এইবার এর উপর বেস করে আমরা কিছু গ্রাফিক্যাল শিট আঁকাইতে পারি। কীরকম দেখো, বিভিন্ন তীব্রতা, দেখো আলোর ক্ষেত্রে তীব্রতা বিভিন্ন রকম হতে পারে, তার ফ্রিকোয়েন্সি, তার কম্পাঙ্ক। আবার অনেক সময় বলা হয় যে আলোর মধ্যে আমরা পড়ছিলাম যে একবর্ণী আলো, দ্বিবর্ণী আলো, বহুবর্ণী আলো। যে আলোকে ভাঙলে পরে একটা বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণ পাবো না, অর্থাৎ একটাই বর্ণ থাকবে, সেটা হচ্ছে একবর্ণী আলোর মধ্যে পড়ছে। এবার তীব্রতা হয়, তার ফ্রিকোয়েন্সি হয়, তার তরঙ্গ দৈর্ঘ্য হয়। এই যে টোটাল টপিকটা, এর উপর বেস করে আমাদের কিছু গ্রাফ জানতে লাগবে। তো মেনলি দেখো এই গ্রাফগুলো যদি আমি এরকম কনসিডার করি, এই তোমরা কথা বলবে না, অনলাইনে কিন্তু পড়ানো হচ্ছে, একবারে চুপ থাকো। দেখো এরকম যদি কোনো একটা গ্রাফ আঁকি, দেখো এই যে আলোক তড়িৎ প্রবাহ, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বোর্ড এক্সামের জন্য। এটা দেখো 2024-এ একবার এসেছিলো এইচএসে, আর যদি এবিটিএ ঘাটো তো এবিটিএতে প্রচুর পরিমাণে কিন্তু আছে। এটা এইচএস 24-এ এসেছিলো। ইম্পর্ট্যান্ট একটা ডায়াগ্রাম, ইম্পর্ট্যান্ট একটা গ্রাফ পড়ে রাখবো ভালো করে। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, আমরা এই যে আলোর যে বিভিন্ন রকম কম্পাঙ্ক রয়েছে, সেই তার যে তীব্রতা, সেই তীব্রতার নির্দিষ্ট কম্পাঙ্ক, এবং তার পাশাপাশি যে একবর্ণী আলো, এবং তার পাশাপাশি বলতে পারি যে নিবৃত্তি বিভব, তারপরে সম্পৃক্ত প্রবাহ, এটার মধ্যে একটা সুন্দর একটা আমাদেরকে রিলেশনশিপ হয়, যেটা আমাদের কিন্তু এই গ্রাফের মাধ্যমে বা আমরা বলতে পারি ছবির মাধ্যমে দেখাবো। কীভাবে লক্ষ্য করে দেখো, যে এই যে বিভবটা যদি এই দিকে আমি চিন্তা করি, এইটা হচ্ছে বিভবের দিক, আর এই উপরের দিকে যেটা সেটা হচ্ছে কি বলতো, প্রবাহ। কি প্রবাহ? আলোক তড়িৎ প্রবাহ যেটা আছে সেটা হচ্ছে কি এটা আলোক তড়িৎ প্রবাহটা উপরের দিকে, যেটাকে আয় দ্বারা প্রকাশ করছি। আর বিভব যেটা আছে, বিভবটা যদি এরকম হয়, তাহলে সেখানে আমরা কিছু চিন্তা করতে পারি যে নিবৃত্তি বিভব। একটু আগে বুঝলাম নিবৃত্তি বিভব কী জিনিস। তো নিবৃত্তি বিভব যদি এই পজিশন থেকে আমরা কল্পনা করি, তাহলে এই দেখো নিউ মানে কি, নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। এগুলো সবই কিন্তু কম্পাঙ্কের মধ্যে পড়বে। এগুলো কি বলতো, কম্পাঙ্ক, অর্থাৎ নিউ যেটা আছে সেটা হচ্ছে কম্পাঙ্ক। আর এখানে দেখো I2 একটা হবে, I1 একটা হবে, আর যেখানে কি এই দেখো প্রবাহ মাত্রা যেগুলো আসবে সেটা হচ্ছে কি I1 অবশ্যই গ্রেটার দেন I2, অর্থাৎ এটার মান কিন্তু I2 থেকে অনেক বড় হবে। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আসবে, যেখানে গেলে পারে সেটা কিন্তু পরিপূর্ণতা পাবে, যেটাকে আমরা বলি কি সম্পৃক্ত প্রবাহ। এই সম্পৃক্ত প্রবাহের পজিশনটা হবে ঠিক এই জায়গাটায়, মানে এতটুকু হবে সম্পৃক্ত প্রবাহ। আর তীব্রতা, দেখো তীব্রতা আর একটা বিষয় আমরা খেয়াল করবো, যে অনেক সময় শর্ট প্রশ্ন দেয় যে তীব্রতা আর কি বলবো, যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কী। তো আলোক তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে দেখো এটা একটা এক্সট্রা লাইন লিখে রাখবা কলারি পার্ট হিসাবে, আলোক তড়িৎ প্রবাহ আর বলবো হচ্ছে কি তীব্রতা, এদের মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক। তীব্রতা বাস শর্টকাট একটা ছোট্ট ল্যাঙ্গুয়েজ লিখে রাখো, কোড ল্যাঙ্গুয়েজ, যে আলোক তড়িৎ প্রবাহ এবং তীব্রতার মধ্যে সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক, অর্থাৎ একটা বললে আরেকটা কিন্তু বাড়তে থাকবে। তো দেখো লক্ষ্য করো, তীব্রতা কম তীব্রতার আলো হতে পারে, বেশি তীব্রতার আলো হতে পারে। এটা হচ্ছে কম তীব্রতার আলো, এটা হচ্ছে কি বেশি তীব্রতার আলো। তো এই ডায়াগ্রামটা ভালো করে লিখে রাখবা বা কয়েকবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। এটা ছাড়াও আর একটা ডায়াগ্রাম আছে, যেটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্টের মধ্যে পড়ে। তোমাদের যদি এবিটিএ বেরোয়, দেখবে এবিটিএতে বিভিন্ন স্কুলে দেখবে এই প্রশ্নটা করবে, এমনকি এইচএসেও আসার চান্স ম্যাক্সিমাম, অর্থাৎ ক্লাস 12 আসার চান্স ম্যাক্সিমাম। এবার এইটা আমরা যদি আঁকি, এখানে ছোট্ট করে রেখে দিই আমি তোমাদের, আর একটা ডায়াগ্রাম হবে। ধরো সাপোজ এটা একটু চেপে যাবে, এটা একটা ডায়াগ্রাম, খাতার মধ্যে নোট করে নিবে সবাই। এই দেখো এরকম যদি আমরা একটা গ্রাফশিট আঁকি, তাহলে এই বরাবর যদি আমরা বিভব প্রবাহ, অর্থাৎ বিভব যেটা আছে সেটা হচ্ছে ভি, এদিকে যদি যায়, তাহলে পরে এদিকে আমরা চিন্তা করবো, দেখো বিভব প্রবাহের একটা সিস্টেম এরকমভাবে উঠবে, আর একটা সিস্টেম এরকমভাবে উঠলো, এরকম চলে গেল ধরো। তো আলটিমেটলি দুটো এক জায়গায় কানেক্ট হবে, আর এটাও একটু ঘুরে আসবে ছবিটা। এটা হচ্ছে এরকমভাবে এলো, এখানে এরকম চলে গেল। আচ্ছা, আর একটা এরকমভাবে উঠলো, এখানে ছেদ করবে না, ছেদটা বাইরে গিয়ে করবে, এরকম গেল, যাওয়ার পরে এইখানটায় গিয়ে টাচ করে গেল, এই যে বেরিয়ে গেলো। দেখো দুটো রেখা একই জায়গায় টাচ করে গেলো। এবার এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে V1 দিলাম, এটা হচ্ছে V2 দিলাম, আর এটা হচ্ছে প্রবাহ মাত্রা, যেটা হচ্ছে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। এটাও কিন্তু এবিটিএতে প্রচুর দেখবে রিপিটিশন হয়, বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটাও আসে।
তাহলে বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা যেখানে হচ্ছে কি দেখো V1 V2 দিয়ে এটার আরেকটা রিলেশন গেল, অবশ্যই এগুলোও কিন্তু রেডি করে রাখবে। বুঝতে পারলে তো? বিভিন্ন কম্পাঙ্কের নির্দিষ্ট তীব্রতার যে এক বর্ণে আলো রয়েছে তাদের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা তো ভালো করে পড়ো এগুলো টপিক। আর এই রিলেটেড যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্ন বলা শুরু করে দিলাম, তো সায়েন্সে একটা বিষয় কি যেটা নিয়ে চিন্তা করতো সেটা নিয়ে একদম ডিটেলস থেকে ডিটেলস চিন্তা করতেই থাকবো আমরা। দেখো একটা বিষয় আমরা বলি যে বস্তু যে দ্বৈত সত্তা, অর্থাৎ একটা পদার্থের মধ্যে কি হয় যে তার তরঙ্গ দৈর্ঘ্যও থাকতে পারে, অর্থাৎ তরঙ্গ ধর্মও থাকতে পারে, ঠিক একই রকম তার মধ্যে কণা ধর্মও থাকতে পারে। এই যে একটা পদার্থের মধ্যে ডুয়াল নেচার, অর্থাৎ দুই রকমের যে আচরণ, কখনো সেটা তরঙ্গ ধর্ম দেখাচ্ছে, কখনো সেটা কণা ধর্ম দেখাচ্ছে, এই দুই রকমের আচরণের জন্যই আমরা বলতে পারি যে বস্তুর কী আছে, দ্বৈত সত্তা রয়েছে। তো পরীক্ষা অনুসারে প্রশ্ন হয় দ্বৈত সত্তা কী, বা আমরা বুঝি না ডুয়াল নেচার কী। ডুয়াল নেচার বলতে দুই রকমের কন্ডিশন হতে হবে। একটা কি বললাম, একটা হবে কি তার মধ্যে তরঙ্গ ধর্ম হতে পারে, একটা হতে পারে কি তার মধ্যে কণা ধর্ম হতে পারে। এই যে দুটার কম্বিনেশন কি বলছে, তার দ্বৈত সত্তা। আশা করি তোমার কোনো রকম প্রবলেম এখানে থাকবে না। ওকে, এইবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক সময় দেয় যে ডি বগলির প্রকল্প যেটা আছে, মানে ডি বগলিস থিওরামস, সেটা স্টেটমেন্ট অ্যান্ড অবভিয়াসলি সেটার কিন্তু আমাদের যেটার যে ইকুয়েশন আছে, তার যে রাশিমালাটা আছে, সেই রাশিমালা কিন্তু প্রমাণ করতে দেয় না, এমনি জাস্ট লিখতে হয়। ডি বগলি, খাতার মধ্যে লেখো ডি বগলি, ডি বগলি, ডি বগলি তত্ত্ব, ডি বগলি, ডি বগলি তত্ত্ব। ডি বগলি থিওরামে কি বলা হয় দেখো, একদম বেসিক্যালি বুঝবো যে ধরো একটা আলো বা একটা বলতে পারে একটা বস্তুকণা, একটি বস্তুকণা যার ভর হচ্ছে কি বলতো, বস্তুকণার ভরটা হচ্ছে m, বস্তুকণার, আচ্ছা ভালো করে লিখি, বস্তুকণার ভর আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে m। ওকে, একটা m ভরের বস্তুকণা কি হচ্ছে, যখন ধরো একটা m ভরের বস্তুকণা কোনো একটা মাধ্যমে বা কোনো একটা সিস্টেমের মধ্যে গিয়ে পড়ছে, এবং সেখানে বলছে যে সেই বস্তুকণার বেগটা হচ্ছে v যদি হয়, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেটা যদি ল্যামডা হয়, এবং কম্পাঙ্ক অবশ্যই বলবো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কী বলবো, প্ল্যাঙ্কের ধ্রুবক যেটা হচ্ছে h। এই দেখো, তাহলে এটা হচ্ছে কি বস্তুকণার ভর, এটা হচ্ছে কি বস্তুকণার কি বলবো যে বস্তুকণার যেটা ভেলোসিটি বা বেগ সেটা হচ্ছে v, আর ল্যামডা হচ্ছে কি তার বলবো হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। যদি হয় তাহলে ডি বগলির তত্ত্বতে কি বলা হয়, এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হবে বস্তুকণার, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে দেখো এটা তরঙ্গ দৈর্ঘ্য বলতে ল্যামডা, এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাটা অবভিয়াসলি কি হবে h ডিভাইডেড বাই বস্তুকণার টোটাল মোমেন্টাম, অর্থাৎ বস্তুকণার ভর। অর্থাৎ কোনো একটা বস্তুকণার তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, আমরা বলতে পারি যে তার ভরবেগের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তনশীল হচ্ছে। ওকে, আর এটা কি আমরা একটা প্ল্যাঙ্ক ধ্রুবক আনবো যেটা হচ্ছে h, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু h/p, বাস এটা হচ্ছে ডি বগলির তত্ত্বটা আমরা জানবো। তবে এই ক্ষেত্রে ল্যামডা আর যে পি যেটা আছে সেই ভরবেগ সম্পন্ন বস্তুকণার ক্ষেত্রে তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু এই যে দেখো, অর্থাৎ এই যে তত্ত্বটা, অর্থাৎ এই যে ল্যামডা, অ্যাকচুয়ালি বলতে গেলে ল্যামডা আর পি এর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু ডি বগলি তত্ত্ব। একদম সিম্পলভাবে আবার বুঝি, একদম কিচ্ছু নেই, চলো রিভিশন করে নিই এখনই। বলা হচ্ছে কি যে এম ভরের কোনো বস্তুকণার বেগ যদি ভি হয়, এবং সেই ক্ষেত্রে বস্তুকণা যেটা আসছে তার যদি একটা ওয়েভ, সেই ওয়েভটা যদি আমরা বলতে পারি যে তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে কী হবে, সেই ল্যামডা কী হবে, ল্যামডা অবভিয়াসলি সেই বস্তুকণার ভরবেগের সাথে কী হচ্ছে, ব্যস্তানুপাতে পরিবর্তনশীল হচ্ছে। অর্থাৎ আরও বলতে পারি যে ল্যামডা ভেরিজেস 1/p। এবার এটাকে ইকুয়ালি আনতে গেলে এবার আমাদের কী করতে হবে, একটা প্ল্যাঙ্ক ধ্রুবক আনতে হবে যেটা হচ্ছে h। তাহলে আবার চলো জিনিসটা আবার হাতের মধ্যে নিয়ে আসি। ডি বগলি তত্ত্ব মানুষ ভয় পায়, কিচ্ছু নেই এর মধ্যে। আর ডি বগলি তত্ত্বটা আমি এতটা ইম্পর্টেন্ট সহকারে পড়াচ্ছি কেন, এটা তোমার এইচএসও স্টেটমেন্ট বিবৃতি দিয়ে দেয় আর রাশিমালা লিখতে বলে। আর নিটের ক্ষেত্রে কী হয়, এর উপর বেস করে অঙ্ক করতে হয়। এবারে একটা অঙ্ক মানে কি, নিটে একটা অঙ্ক মিলাতে পারে 4টে নাম্বার রয়েছে। ফিজিক্সে 45টা প্রশ্ন হবে, 45 প্রশ্ন, 45 × 4 = 180 মার্কস। এবার এই ফিজিক্সে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট 100ও ক্রস করতে পারে না। এই যে বলি না যে নিটের সিলেকশন হচ্ছে না, কেন হচ্ছে না এত বছর পড়ার পরে, মেনলি যদি দেখো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু ফিজিক্স স্ট্রং হলে কিন্তু তোমার নিটের সিলেকশনটা হবে। WBJ এর ক্ষেত্রেও কিন্তু সেম, ম্যাথামেটিক্স বস আমি মানছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফিজিক্সও কিন্তু কোনো অংশ কম না। এই দুটো সাবজেক্টের জন্য কিন্তু সিলেকশনগুলো হয় না। তো এর উপর বেস করে কিন্তু নিটে তোমাদের কোশ্চেনও থাকবে, এবং তার পাশাপাশি বোর্ডে কিন্তু প্রশ্ন থাকবে যে স্টেটমেন্ট অ্যান্ড এর রাশিমালাটা লেখা। তাহলে এই তত্ত্বটা আবার পড়ি যে এম ভরের, আমার সাথে বলো, এম ভরের একদম নর্মালভাবে চিন্তা করো, ঠিক আছে। এম ভরের কোনো একটা বস্তুকণা আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় এবং তার বেগ যদি ভি হয়,
তাহলে কী হবে, এই যে ল্যামডা ভেরিজেস বলবো কীরকম, ল্যামডা ইকুয়ালস টু বলতে পারবো কীরকম, যে h/p। পি বলতে কি, তার বলবো কি, তার মোমেন্টাম বা বলতে পারি তার ভরবেগ। অর্থাৎ এটার মানে কি, এটার মানে হচ্ছে h/mv। এই যে দেখো h/mv, এটা হচ্ছে ডি ব্রগলি তত্ত্ব। এরকম ছোট্ট করে সাইড নোট লিখে রেখে দাও। এইবার এর উপর বেস করে কিন্তু আমাদের অনেক প্রমাণও আসে, তো সেগুলো আমরা করব। তো ডি ব্রগলির তত্ত্বের আমরা বিবৃতিটা জানলাম এবং তার রাশিমালাটা বুঝলাম। এবার যদি বলি যে এক্ষেত্রে কী হচ্ছে, দেখো যে কোনো কণা কী হয়, গতিশীল হয়। এবার এই গতিশীল বস্তু কণার জন্যই কিন্তু আলটিমেটলি তার তরঙ্গ ধর্মও থাকছে। এবার তার মানে পদার্থের মধ্যে আলটিমেটলি আমরা কী বলতে পারি, যে তার ম্যাটার ওয়েভ অর্থাৎ পদার্থের তরঙ্গ ধর্ম রয়েছে, এবং এই তরঙ্গ ধর্মের উপর বেস করে কিন্তু ডি ব্রগলি তত্ত্বটা আসে। অর্থাৎ যে কোনো একটা বস্তু কণা কী হচ্ছে, গতিশীল থাকছে, তার মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকছে। এবার কণা তো তার মধ্যে তো ভর থাকবেই, তার মধ্যে বেগও আছে, গতিশীল মানে তার মধ্যে বেগও থাকবে। তো দেখো এই টোটালটাই হচ্ছে ডি ব্রগলি তত্ত্ব। কনসেপ্ট ক্লিয়ার হলো? তার মানে তার মধ্যে ভর থাকছে, তরঙ্গ দৈর্ঘ্য থাকছে, বেগ থাকছে, বাস এইগুলোদের রিলেশনটা হচ্ছে ডি ব্রগলি তত্ত্ব। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গেল। এর পাশাপাশি ডি ব্রগলি তত্ত্বতে আর একটা প্রমাণও খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় এইচএসেও দেয়, আর এর উপর বেস করে নিট বা জেইতে ম্যাথমেটিক্সও থাকে। এবার নিট বা জেইতে আমরা ম্যাথমেটিক্স করতে পারি না, কারণ আমাদের থিওরির কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না, মুখস্থ করতে যাই। তো থিওরি মুখস্থ বলতে সূত্রগুলো মনে রাখতে লাগে, এবার সূত্রগুলো তখনই তোমার মনে থাকবে যখন তুমি ভালো করে বুঝবে। তো এই দেখো, এই ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু ডি ব্রগলিতে তত্ত্বতে বলা হয় ল্যামডা ইকুয়ালস টু h/√2mE। আচ্ছা, এই যে তত্ত্বটা আছে এটারই একটা কনভার্ট রূপ হচ্ছে এটা, অর্থাৎ এটারই কিন্তু পরিবর্তিত রূপ কিন্তু এটা আসে। এটা কিন্তু এইচএসে প্রচুরবার রিপিটেশনে হয়েছে, এবিটিওতে পাবে। তার মানে কি হচ্ছে, এই যে ল্যামডা যেটা আছে, এই ল্যামডাটা কী হবে, h/√2mE হবে। এটাকে আমরা এখন সুন্দর করে সাইড নোট হিসেবে ছোট্ট করে আমরা একটা টিক্সের মাধ্যমে সলভ করে রেখে দেবো। তোমাদের বইতে এগুলো আছে, বই থেকে পড়ে নেবে, জাস্ট আমরা বুঝি কী হচ্ছে। দেখো প্রথমতই আমরা জানি যে শক্তি মানে কি ½ mv², কোনো কনফিউশন নাই। শক্তি মানে কি ½ mv², কোনো কনফিউশন নেই কিন্তু। এই যে এটা কিন্তু মেন তথ্য, এখান থেকে আমরা আসবো। তো কিছুটা বোর্ড ক্লিন করে নেই। তাহলে আমরা জানলাম যে এই ল্যামডা ইকুয়ালস টু আমরা কি প্রমাণ করব, দেখো আমাদের টার্গেট হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু h/√2mE, এটা আমাদের প্রমাণ করতে হবে। সবাই খাতার মধ্যে লিখবা, ওকে? তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে ল্যামডা ইকুয়ালস টু √2 কি বলবো, যে mE। ই বলতে এনার্জি। এবার আমরা নর্মালি জানি যে ই বলতে কি বোঝাচ্ছে, ½ অর্থাৎ কোনো একটা পদার্থের কী বলবো, ভর ইন্টু তার বেগের স্কোয়ার, যেটা শক্তি দ্বারা, যেটাকে আমরা বলি যে কাইনেটিক এনার্জি, এদের আমরা প্রকাশ করি। তাহলে এখান থেকে তুমি চিন্তা করো, এই তথ্য থেকে আমরা কি পাচ্ছি, যদি এটাকে এটা দ্বিগুণ করতে তাহলে কী হবে, 2E হবে, রাইট? 2E হবে। আর তার পাশাপাশি চিন্তা করো এই যে পার্টটা রয়েছে, তাহলে আমাদের এখানে কী করে থাকবে, যে mv², রাইট? তো দিস ইকুয়ালিটি কী আসবে, দেখো এখান থেকে আমরা যদি v² বের করতে চাই, তাহলে আমাদের v² কী আসবে, লক্ষ্য করো, v² রাখলাম, তাহলে কী হবে, 2E / m। একদম সিম্পল ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের কনসেপ্ট কিন্তু ফিজিক্সে লাগবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। দেখো নাহলে পরে বোঝার চেষ্টা করো, তাও সোজা হয়ে যাবে। দেখো v² রেখে দিলাম, তাহলে কী হলো, 2E / m হয়ে গেল। বাস এখান থেকে কিন্তু আমরা ভি এর মানটা পেলাম। তাহলে ভি আলটিমেটলি যদি আমরা স্কোয়ার টার্মটাকে সরিয়ে দিই, তাহলে ভি কষ্ট পাচ্ছি 2E পাচ্ছি m, এটা হচ্ছে রুটের মধ্যে ফরমেশন করবে। তাহলে ভি এর মানটা আমরা এটা পেলাম। তাতে কি হলো, তুমি চিন্তা করো কোনো একটা বস্তু কণার ভরবেগ মানে কি, লিনিয়ার মোমেন্টাম মানে কি, দেখো মোমেন্টাম বলতে পি, এই পি বলতে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভর বলতে এম আর বেগ বলতে কি ভি, mv। সিম্পল কনসেপ্ট, প্লিজ এইভাবে বোঝো, শব্দগুলোকে ভেঙে ভেঙে ভাবো। দেখো ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, mv। দেখো না, আজকের ক্লাস করার পর তোমার ফিজিক্সের যে ভয়গুলো ছিল কেটে যাবে। আর অবশ্যই কমেন্টে কিন্তু লিখে যাবে কেমন লাগলো, এরকম ক্লাস চাই কি চাই না, ওকে? দেখো আমরা পি মানে কি জানি, mv। এইবার গল্পটা হচ্ছে আমরা এম এর মান তো জানি না, আমাদের জানার দরকার নাই, তাহলে এমটা আমি রেখে দাও, কিন্তু ভি এর মানটা আমি কিন্তু এখানে জানি, বেগ মানে হচ্ছে এই টপিকটা। তাহলে ভি এর জায়গায় লিখবো কীরকম, √2E লিখবো হচ্ছে কি √m। কনসেপ্ট ক্লিয়ার, কোনো রকম ডাউট নেই। এইবার আমরা দেখো ম্যাথমেটিক্যাল ভাষায় আমরা এটা কি লিখতে পারি, দেখো √m। এই দেখো এমটাকে যদি ভিতরে ভরে দেই, ডাইরেক্ট কাটাও যায়, কিন্তু টোটালটা আমরা ভেঙে উচ্চারণ করতে হবে, m² / m, কারণ এই এমটা রুটের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে am কেটে গেল, থেকে যাচ্ছে কি √2mE। তার মানে এই পি মানেই হচ্ছে কি √2mE। বাস সিম্পল কনসেপ্ট। অনেকে থিওরাম কি করে, ভয়ে ছেড়ে দিয়ে আসে।
ছাড়ার কিচ্ছু নেই, ভেঙে ভেঙে লিখবো। আর আজকের থেকে দেখবে তোমার ফিজিক্সের এই ভয়গুলোও কেটে যাবে। যারা থিওরি লিখছো না, যারা টেনে টেনে পাস করছো বা ফেলের মধ্যে চিন্তা করছো, এইভাবে একবার ফিজিক্স পড়ে দেখো তো, এত জায়গায় তো ফিজিক্স পড়লে একবার এরকম ভেঙে ভেঙে একদম ছোট্ট ছোট্ট করে লিখে দেখো তো। বলা হয় খুব বড় একটা টপিক যে তোমার পরিবর্তন বা তুমি একটা ভালো জিনিস যদি অবজার্ভ করতে চাও, যদি ব্রিলিয়ান্ট হতে চাও বা যে কোনো একটা জায়গায় যদি একটা ভালো কিছু করতে চাও, তখন তোমার কিন্তু ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আনতে হবে। বলো না, বিন্দু বিন্দু মিলিয়া সিন্ধু, অর্থাৎ ছোট্ট ছোট্ট জলের ফোঁটা দিয়ে যেরকম একটা বড় একটা সমুদ্র তৈরি, ঠিক একই রকম এরকম ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করো, একটা সময় টোটাল থিওরামটা রেডি হয়ে যাবে। বুঝতে পারলে তো? চলো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ক্লিয়ার? কারণ রেগুলার ভিডিও চাচ্ছি, কই ভিডিওতে সেরকম পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। তাই তোমার সাবস্ক্রিপশনও দরকার, লাইকও দরকার, কমেন্টও দরকার, আর শেয়ারও দরকার। বাস সাপোর্ট করো। তাহলে আমরা জানলাম যে পি কস √2me, বাস এখানে তো কোনো রকম ডাউট আমার নেই, কোনো কিছু নেই। এইবার নেক্সট টপিকে আমরা জানবো, সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু, একটু আগে কিন্তু আমরা প্রমাণ করে আসলাম ল্যামডা ইকুয়ালস টু কি হয়, প্ল্যাঙ্ক ধ্রুবক h/p। আমি এই কারণেই তখন একই কথা 4-5 বার করে বলে গেলাম, কেন? ল্যামডা ইকুয়ালস টু h/p, ল্যামডা ইকুয়ালস টু h/p, যেখানে h হচ্ছে কি প্ল্যাঙ্ক ধ্রুবক আর p হচ্ছে কি ভরবেগ অর্থাৎ মোমেন্টাম অর্থাৎ mv। তাহলে পি এর মান আমি কি পেলাম? পি এর মান পেলাম দাদা এটা পেলাম √2me। তো বসিয়ে দাও, কিছুই নেই, ফিজিক্স মানে ম্যাথামেটিক্সের খেলা, আর কিচ্ছু না। √2me বসিয়ে দিলাম এখানে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি পেলাম, h/√2me। বাস এটাই প্রমাণ, এটাই তো প্রমাণ করতে বলছিল, এটাই হয়ে গেল, বাস কমপ্লিট হয়ে গেল। তাহলে ডি ব্রগলি তত্ত্বের এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এটা এইচএসও আসছে আর এবিটিওতেও প্রচুর পাবে, আর বিভিন্ন স্কুলে, চিন্তা নেই, আমি বলছি মিলাই নিবা। তোমার যে নতুন যে এবিটি টেস্ট পেপারটা বেরোবে কিছুদিন পরে, মিলাবা এই প্রশ্নটা দেখবে অনেক স্কুলে আছে, আর তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে সলভও করতে হবে। মিলাই নিও, আর তখন তুমি আমাকে বলবা যে হ্যাঁ যাই হোক দাদা তুমি যা বলছিলে তখন মিলে গেল। আর আরেকটা বিষয়, যারা যেই নিটের থিওরি ক্লাসটা করছো তারাও দেখবা যে এই টপিকের উপর প্রচুর ম্যাথমেটিক্স সলভ করতে হচ্ছে। চিন্তা নেই, খুব তাড়াতাড়ি সেইগুলো ক্লাস আমি নিয়ে এসে দেবো। এইবার একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের খুব আসে পরীক্ষাতে বা আমাদের জানতে হবে, এই যে আমরা যে এতক্ষণ ধরে গল্প করলাম যে আলো বলতে কি, আলো বলতে ফটো, তাই তো? ফটো, আলোক যে কণাগুলো আছে অর্থাৎ ফটো ইলেকট্রন যেগুলো আছে, সেই ফটো ইলেকট্রন এবং তার পাশাপাশি যে ন্যূনতম একটা শক্তি, নিবৃত বিভব, সূচনা কম্পাঙ্ক, এইগুলোর মধ্যে কি কোনো রকম রিলেশনশিপ আসতে পারে না? কারণ ডেফিনেশন তো আমি পড়লাম, এবার ফিজিক্সে কী হয় লক্ষ্য করে দেখবা, যে কোনো সংজ্ঞা আমরা পড়ি, রাইট? এবার বিভিন্ন টাইপের ওই যে আলোক তড়িৎ ক্রিয়া, এটা ওটা পড়লাম, কার্য অপেক্ষক ইত্যাদি বিষয়গুলো পড়লাম। এবার এদের মধ্যে কিছু সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, বাস চ্যাপ্টার ক্লোজ। এইগুলোই হচ্ছে আমাদের প্রশ্ন, আর কিছু না। এবার ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং তার পাশাপাশি যদি বলি যে নিবৃত্তি বিভবের সম্পর্ক, এটা কি হতে পারে? তাহলে পরে ফটো ইলেকট্রনের গতিশক্তি লেখো, ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং তার পাশাপাশি বলবো হচ্ছে নিবৃত্তি বিভব, এটা লিখবা, ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু লিখবা এটা বোর্ড এক্সাম এবং নিটের জন্য জাস্ট থিওরিটা লাগবে। ফটো ইলেকট্রনের গতিশক্তি এবং নিবৃত্তি বিভবের মধ্যে রিলেশন বা সম্পর্কটা কি সেটা আমরা এখন প্রতিষ্ঠা করব, বাস। এইবার ফটো ইলেকট্রন বলতে আলোক নিঃসারী কণা যেগুলো রয়েছে সেগুলো। এইবার আমরা যদি একটা প্লেট নিই, একটা বড় প্লেট নিলাম, তার মধ্যে আলো পড়ছে, এবার সেই কী হবে যে তার মধ্যে একটা ফ্রি ইলেকট্রন থাকবে, এরকম একটা বড় ধাতব প্লেট নিলাম। ফ্রি ইলেকট্রনগুলো কী হবে, সেই আলোতে অ্যাক্টিভ হবে, একটা সময় কী হবে সেই কণাগুলোর নিঃসরণ ঘটবে, অর্থাৎ চলাচল বা সরণ ঘটবে। একটা কলম দেবে, কালিকম, তো কণাগুলো চলন করছে, সেটা নিঃসরণ গেল, এবং সেই যে প্লেটটা আছে সেই কণাগুলো যে চলতে গেলে দেখো, আমি যে চলতে যাই তাহলে আমার তো মিনিমাম একটা খাবার খেতে হবে। মনে করে রাখো যে এটা একটা বড় প্লেট, ধাতব প্লেট, এর মধ্যে আলো পড়ছে এবং ইলেকট্রনগুলোর কিন্তু সরণ ঘটছে অর্থাৎ নিঃসরণ ঘটছে। এই নিঃসরণ ঘটতে গেলে পরে কণাগুলোও কিন্তু কী হবে, একটা মিনিমাম একটা এনার্জি নেবে, কার্য অপেক্ষক বলছি আমরা, তাই না? আর একটা মিনিমাম কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে তবেই সেটা অ্যাক্টিভ হবে, তার থেকে কম বেশি কিন্তু না, একটা মিনিমাম লাগবে, অর্থাৎ তার থেকে বেশি হলে হবে কিন্তু কম হলে হবে না। একটা দোকানে গেলে 100 টাকা কোনো জিনিসের দাম আছে, এবার দোকানদারকে তুমি যতই বলো, ধরো তার এমআরপি ফিক্সড প্রাইস 100 টাকাই, তাকে কিন্তু আমরা 99 টাকা দিলে কিন্তু দিবে না, তার মিনিমাম দিতে হবে কি, ধরো এটার দাম আছে 100 থেকে 120 টাকা, অর্থাৎ জিনিসটা কি 100 থেকে 120 টাকা দিলে দোকানদার দিয়ে দেবে, ওকে? তো তুমি যদি এখানে
1 টাকা কম দাও 99 টাকা, তবেও কিন্তু সেই জিনিসটা আপনি বিক্রি করবেন না। তো এই কনসেপ্টে বলতে পারি যে একটা প্লেটের মধ্যে যত রকম মুক্ত ইলেকট্রন রয়েছে, সেই মুক্ত ইলেকট্রনের মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি, একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা কম্পাঙ্ক থাকবে, তার থেকে কিন্তু কী বলবো, সেই তরঙ্গ দৈর্ঘ্য বা মিনিমাম একটা এনার্জি দরকার হবে, তার থেকে কম হলে সে কিন্তু কখনো তার নিঃসরণ ঘটবে না, অর্থাৎ এক জায়গার থেকে অন্য জায়গায় যাবে না। এই যে মিনিমাম যেটা আছে সেটা কিন্তু তার সূচনা কম্পাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার একদম? বুঝতে পারছো? এইবার আমরা চলো মেন যে জায়গাটা পড়ি। আমি প্রথমত তোমাকে বেস বানিয়ে দিলাম, এইবার জাস্ট আমরা প্রমাণ করে দেবো। তো ফটো ইলেকট্রনের ক্ষেত্রে যদি তার সর্বোচ্চ গতিশক্তি চিন্তা করি, অর্থাৎ ই ম্যাক্সিমাম এনার্জি, সেটা কি তার ঋণাত্মক যেটা বিভব আছে V0, তার সাথে কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ সর্বোচ্চ ফটো ইলেকট্রনের, তাহলে কিন্তু আমরা বুঝলাম যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ কি বলতো, সর্বোচ্চ হচ্ছে কি তার গতিশক্তি যদি আমরা চিন্তা করি, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি যেটা আছে ই ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তি যেটা হচ্ছে ই ম্যাক্স। এবার সেটা কি জিনিস আমি কিন্তু তোমাকে একটু আগে বুঝালাম, যে এটা দিয়ে 100 দিয়ে সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে। এবার আচ্ছা ই ম্যাক্স, আমরা ই মিনিমাম করলাম, ই ম্যাক্স, এই সর্বোচ্চ গতিশক্তিটা কী হবে, তার ঋণাত্মক যেটা আছে, ঋণাত্মক যেটা আছে V0, তার সাথে কিন্তু ইকুয়াল, অর্থাৎ নিবৃত বিভব যেটা ইকুয়াল, অর্থাৎ এখানে ঋণাত্মক যেটা আছে বিভব সেটার সাথে কিন্তু ইকুয়াল, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তিটা তার ঋণাত্মক যেটা হবে সেই ঋণাত্মক সাথে ইকুয়াল হয়ে গেল। বাস, এই আমরা একটা টপিক জানলাম। এইবার ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, তার একটা প্রাথমিক গতিশক্তি আছে। প্রাথমিক গতিশক্তি বলতে ধরো আমরা দিলাম যে প্রাথমিক গতিশক্তির ক্ষেত্রে যে তার একটা মিনিমাম একটা ভ্যালোসিটি হবে, প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ আমরা দুটো জিনিস জানি, যেটা প্রাইমারি ভেলোসিটি বলা হয়। সেই প্রাইমারি ভেলোসিটি ধরলাম হচ্ছে ভি ম্যাক্স, কারণ এখানে সব ম্যাক্সিমামের গল্পটাই আসবে। এই ভি ম্যাক্সটা হচ্ছে কি তার প্রাথমিক গতিশক্তি ধরলাম আমি। তো এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, আচ্ছা ই মানে কি, ই মানে হচ্ছে আমরা জানি, ই মানে জানি কি, ই মানে জানি হচ্ছে হাফ অফ mv², কোনো ডাউট নেই। এইবার আমরা যখন প্রাইমারি ভেলোসিটি দেবো তখন এই ভিটা আমাদের ভি ম্যাক্স হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এই গতিশক্তিটা ই কস্ট কী হবে, হাফ অফ mv² হয়ে যাবে। এইবার যেহেতু আমরা ফটো ইলেকট্রনের কথা বলছি, তো সেই ফটো ইলেকট্রনের ক্ষেত্রেও একটা গতিশক্তি হয়। ফটো ইলেকট্রনের গতিশক্তি কী হয়, ই কস্ট টু, দেখো ই ম্যাক্স যেটা আছে, সেই ই ম্যাক্স ফটো ইলেকট্রন, দেখো ফটো ইলেকট্রন ভালো করে চিন্তা করো, ফটো ইলেকট্রন মানে ইলেকট্রন, ই বিভব ইভি, অর্থাৎ ই ম্যাক্স ইকুয়ালস টু, অর্থাৎ আমরা যদি বলি একটি ফটো ইলেকট্রনের গতিশক্তি বা একটা বলতে পারি যে ফটো ইলেকট্রনের যে শক্তি, সেই ফটো ইলেকট্রনের শক্তিটা কী হবে, ইভি। হোয়াট ইজ ই হচ্ছে কি দেখো, ই বলতে কি তার ইলেকট্রনের যে শক্তি, ইলেকট্রনের যে আধান, ই বলতে ইলেকট্রনের আধান, ভি বলতে তার বিভব, অর্থাৎ ই ম্যাক্স ইকুয়ালস টু বলবো যে ইভি, ই ম্যাক্স ইকুয়ালস টু ইভি। নেক্সট পয়েন্ট চলে আসো এখানে, ই কস্ট আমরা এখানে জানলাম কি, ই কস্ট আমরা জানলাম যে এটা হচ্ছে হাফ অফ mv²। অবভিয়াসলি দিস ওয়ান ম্যাক্স ভ্যালুস, ম্যাক্স ক্ষেত্রেই হবে। তাহলে ই ম্যাক্স মানে হচ্ছে কি ইলেকট্রনের আধান মাল্টিপল সাইন অফ তার বিভব, অর্থাৎ এই দুটোর তার বিভবের গুণফল, অর্থাৎ ই ম্যাক্স ইকুয়ালস টু ইলেকট্রন। দেখো আমি এমন করে পড়াবো, তুমি টোটাল ক্লাসটা করো, রেডি হয়ে যাবে তোমার হাতের মধ্যে, একদম মনে হবে যে কোয়ান্টাম ফিজিক্সে কিছু একটা পড়ে আসলাম। দেখো ই ম্যাক্স মানে কি, কোনো একটা পদার্থের ই ম্যাক্স মানে হচ্ছে তার ই, অর্থাৎ ইলেকট্রনের আধান মাল্টিপল সাইন অফ তার বিভব প্রভেদের ভি, অর্থাৎ ইভি। এবার কথা হচ্ছে এই দুটো আমরা ছোটো ক্লাসে পড়ে আসছি, যে 11-এ পড়ে আসছি যে ই ম্যাক্স ইকুয়ালস টু হাফ অফ mv², বাস এই দুটোকে আবার আমরা ইকুয়াল করে দেবো। তাহলে ইকুয়াল করলে কি আসবে, দেখো ইভি ইকুয়ালস টু আসবে হাফ অফ mv² ম্যাক্স, বাস গল্প শেষ। এটা কিন্তু আমাদের চলে আসলো। এখান থেকে আমাদের বের করতে হবে কি, এখান থেকে আমাদের ভির মানটা যদি বের করি, তাহলে আমাদের কি আছে লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা ভি এর মান বের করি, v² ম্যাক্স, এই পার্টটা ইকুয়ালস টু লিখতে পারি কিরকম, ইভি। অবভিয়াসলি বেটা 2 এখানে আর বসে থাকবে না, 2 টুক করে এখানে চলে আসবে, তাহলে 2 হয়ে যাবে এখানে, অর্থাৎ 2ab হয়ে গেল। আর বেটা এম কি হবে, এমটা ফ্রি হয়ে নিচের দিকে চলে গেল, জাস্ট এম, এই একটা তত্ত্ব পেলাম। সিম্পল ম্যাথমেটিক্সের খুব বেশি হায়ার টার্ম এখানে ইউজ হয়নি, হালকা হালকা ম্যাথমেটিক্স ইউজ হয়েছে। কনসেপ্ট ক্লিয়ার তো? অত ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে জয় করো। তাহলে ই ভি ম্যাক্স স্কোয়ারকে আমরা কী পাচ্ছি, 2ev ডিভাইডেড বাই এম। এখান থেকে চিন্তা করে রুটটাকে, এই স্কোয়ারটাকে যদি উঠিয়ে দেই, তাহলে আমাদের শুধুমাত্র করে চলে আসছে কি রুট ফর্ম, অর্থাৎ 2ev ডিভাইডেড বাই এম। কনসেপ্ট ক্লিয়ার হলো? দেখো এত বড় তথ্য কিচ্ছু নেই, ভিডিওটা মাঝে মাঝে দেখবা, সোজা লাগবে দেখবে। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি ভি এর ক্ষেত্রে, হয়ে গেল আমাদের এই প্রমাণটা। তাহলে ভি ম্যাক্স ইকুয়ালস টু √2ev ডিভাইডেড বাই পেলাম এম।
তো এটাই কিন্তু আলোর তীব্রতার, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অবশ্যই আলোর তীব্রতার উপর নির্ভর করবে না। দেখো এখানে তীব্রতা বলে কিছু পেলাম আমরা, পেলাম না। তার মানে এই যে ইলেকট্রনের সর্বোচ্চ যে গতিশক্তিটা, সেই গতিশক্তিটা কিন্তু হাফ অফ এমভি স্কোয়ার যেটা পাচ্ছি, সেই হাফ অফ এমভি স্কোয়ার কিন্তু তীব্রতার সাথে কিন্তু সম্পর্কযুক্ত না, তীব্রতা অন্য জায়গায় সম্পর্কযুক্ত। আমরা একটু আগে প্রবাহ মাত্রা আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে বললাম, এইটা বিষয়টা গেল। তাহলে আমাদের প্রারম্ভিক কম্পাঙ্ক জানা হয়ে গেছে, যে মিনিমাম যেটা আসে, দেখো একই টপিক বারবার বলছি, এগুলোই কিন্তু আসার মতো বিষয়, যে মিনিমাম যেটা আসবে যে তখনই সেটা অ্যাক্টিভ হবে। এবার এর উপর বেস করে একটা গ্রাফ আমাদের আঁকতে হবে। তো এটা কেউ যদি নোট করো, আমি গ্রাফটা আঁকি। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ, আমরা যদি বলি যে ফটো ইলেকট্রনের যদি বলি যে সেই ফটো ইলেকট্রন বা আলোক তড়িতের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেটা কিন্তু পরীক্ষার অনেক সময় দেয়, আর আমাদের কনসেপ্টও জানতে হবে। তো সেই ফটো ইলেকট্রনের যদি বলি যে আলোক তড়িৎ যে প্রবাহ মাত্রাটা আমরা একটু আগে পড়লাম, সেই আলোক তড়িতের প্রবাহ মাত্রাটা অবশ্যই কিন্তু তার তীব্রতার সাথে সমানুপাতিক, একটু আগে পড়লাম। তারপরে দেখো বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে এই যে তাদের যে আলোক তড়িৎ যে ক্রিয়াটা হচ্ছে, সেই আলোক তড়িৎ ক্রিয়া হওয়ার জন্য তাদের যে একটা প্রারম্ভিক কম্পাঙ্ক রয়েছে কিনা, প্রারম্ভিক স্টার্টিং যেটা আছে, সূচনা কম্পাঙ্ক যেটা বলা হচ্ছে, সেই সূচনা কম্পাঙ্কের মান কিন্তু এক একজনের এক এক রকম হচ্ছে। প্রত্যেকের খিদা কিন্তু এক না, কারো ক্ষেত্রে একটু বেশি লাগছে, কারো ক্ষেত্রে কম লাগছে। অর্থাৎ আমাদের যদি বাস্তবিক জীবনে চিন্তা করি, কারো কম কারো বেশি লাগছে, এটা হচ্ছে বিষয়। আর এই ক্ষেত্রে আপতিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য বা গতিশক্তি, সেটা ফটো ইলেকট্রন গতিশক্তি যেটা আছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল রয়েছে। ঠিক আছে, আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রনের ক্ষেত্রে সর্বোচ্চ বেগ, গতিশক্তি যেটা আছে সেটা আপতিত আলোর তীব্রতার উপর। দেখো গতিশক্তি, ভালো করে একটা কনসেপ্ট এখানে মনে রাখার মতো বিষয়, যে গতিশক্তিটা কিন্তু তার তীব্রতার সাথে নির্ভরশীল না। ভালো করে খেয়াল করবা, আলোক তড়িৎ ক্রিয়া নির্ভরশীল, কিন্তু গতিশক্তি কিন্তু তীব্রতার উপর নির্ভরশীল না। কনসেপ্ট ক্লিয়ার হলো? তো সেই গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? আমরা বললাম যে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি। হয়ে গেল কমপ্লিট, এই টপিকটা আমরা বুঝে গেলাম। এইবার এই রিলেটেড চলো আমরা একটা সুন্দর একটা লেখচিত্র বলতে পারি, যে একটা সুন্দর একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝি। দেখো কেন বললাম যে বিভিন্ন পদার্থের কম্পাঙ্ক বিভিন্ন রকম হবে, তার সূচনা বিভিন্ন রকম হবে। এবার কেন? এর জন্যই তো বাজারে কোনো একটা ধাতুর দাম বেশি, সোনার দাম, রূপার দাম, লোহার দাম, সবার দাম তো এক না। যদি একই হতো তাহলে তো মানুষ লোহার গয়না পরে ঘুরতো। একটা লোহা দেখা যাচ্ছে 10 গ্রামের দাম 1 লাখ 2 লাখ হয়ে যেত। দেখো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ধর্ম বিভিন্ন, এবং ধর্ম বিভিন্ন হওয়ার জন্য কি হচ্ছে, তার ইয়েটা যেটা আছে সেটাও কী হয়ে যায়, সেটা হয়ে যায় আলাদা টাইপের, তাদের কম্পাঙ্কটাও কী হয়ে যায়, আলাদা হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার হলো? ওকে। তো এই ক্ষেত্রে দেখো নিবৃত বিভব যেটা আছে V0 বা সর্বোচ্চ গতিশক্তি যেটা EV0 আছে, আমরা একটু আগে পড়লাম EV0 কী এবং V0 কী। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে যে এক এক রকম হবে, আমি যে তোমাদেরকে বলছি যে এক একটা ধাতব পদার্থের সূচনা কম্পাঙ্ক, তাদের প্রারম্ভিক কম্পাঙ্ক এক এক রকম হতে পারে, তাদের বিভব এক এক রকম হতে পারে, তাদের শক্তির যে গ্রহণযোগ্যতাটা, তার যে নিবৃত্তি বিভব, এগুলো সবই কিন্তু ডিফারেন্স হতে পারে। কারণ ধাতব স্ট্রাকচারাল যদি আমরা কেমিস্ট্রিতে পড়ি, যে তাদের মধ্যে ইলেকট্রন বন্ডিং সিস্টেম, তাদের মধ্যে যে আয়নগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা ডিস্টেন্স, কারো ক্ষেত্রে বেশি ক্লোজ, কারো ক্ষেত্রে বেশি ডিস্টেন্স আছে। যেরকম আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পড়ি যে অণুগুলো অনেক দূরে দূরে থাকছে, তরল পদার্থের ক্ষেত্রে খুব কাছে চলে আসছে, ধাতব পদার্থের ক্ষেত্রে খুবই শূন্য বিশিষ্ট থাকছে, এবং বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম গঠন দেখা যাচ্ছে। এর উপর বেস করে আমরা বলতে পারি, দেখো সোডিয়াম বলে যে ধাতুটা আছে সেটার ক্ষেত্রে এরকম আমরা একটা শীট পাবো, এবং Zn যেটা রয়েছে তার ক্ষেত্রে একটা কম্পাঙ্ক পাবো, এবং প্ল্যাটিনামের ক্ষেত্রে এক এক রকম কম্পাঙ্ক পাবো। তো এই ছকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ছক। বিভিন্ন ধাতব পদার্থের ক্ষেত্রে তাদের যে নিবৃত বিভব, অর্থাৎ তাদের যে কম্পাঙ্ক যেটা আছে এবং নিবৃত বিভবের মধ্যে যে সম্পর্ক, সেটা এরকম হতে পারে। অর্থাৎ এক একটা পদার্থের ক্ষেত্রে এক রকম হতে পারে। এবার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের খুব আসে, তোমরা এবিটিতে পাবে। এইবার দেখো তুমি মিলাই নিও, খালি বিভিন্ন পরীক্ষা, এই যে টেস্ট পরীক্ষা হোক, মিলাই নিও আমি যেগুলো বলছি কী পরিমাণ দেখবা কমন পাও। দেখো আমি তোমাদের 3rd সেমিস্টারে ফিজিক্স পড়াইনি, রাইট? কোনো সেটও দেয়নি। আমার সেটগুলো কিন্তু প্রচুর রিসার্চ করে বানানো, এবং কোন ধরনের প্রশ্ন আসে সেগুলোর কাঠামো কিন্তু স্ট্রাকচারাল দেখেই কিন্তু বানানো, যে পিআইকিউ কোনগুলো রয়েছে টোটাল ইন্ডিয়াতে, বিভিন্ন বোর্ডে কোন ধরনের প্রশ্ন আসছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 ইয়ার্সে কী আসছে সেগুলোই কিন্তু। তুমি ভাবতেছো না যে এগুলো ওয়েস্ট বেঙ্গলে আসে প্রশ্ন, না। ওই পিআইগুলো তুমি মিলাবা, দেখবা ওয়েস্ট বেঙ্গল না হলে বিহার, নয়তো উত্তরপ্রদেশ, নয়তো দেখবা ঝাড়খণ্ড, নয়তো দেখবা যে তামিলনাড়ু, নয়তো কেরালা, দেখবা আসছেই কিছু প্রশ্ন আছে সিলেক্টেড, যে প্রশ্নগুলো আসে। এবার কিন্তু আমি তোমাদের 3rd সেমিস্টারে ফিজিক্স দেইনি। কারণটা কি তোমাদেরও জানা দরকার ছিল, যে এই ভিডিওগুলো কতটা গুরুত্বপূর্ণ। অনেকের এক্সাম খারাপ হচ্ছে, খারাপ হওয়ার কারণটা কি ভাবো একটু। মোট কথা আমি যদি বলি, আমি ফিজিক্স দেইনি, এবার ম্যাথমেটিক্স দিচ্ছি, তারপরে আরও ম্যাডাম স্যার আছে তাদেরকে কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজি বলছিলাম করতে। ফিজিক্সের আমার সেটও তৈরি করা ছিল, কিন্তু আমি ইচ্ছা করে দিলাম না, যে তোমাদের একটু জানার দরকার আছে যে এই যে ভিডিওগুলো যেগুলো আমি দেই এটা কতটা কার্যকরী ভিডিও, বুঝতে পারলে তো? থিওরিতে বাদশা, আমি থিওরিতে সবাই বাদশা। প্রশ্ন না থিওরি মোটামুটি সবাই জানে, কিন্তু সেই থিওরির থেকে কোশ্চেন বের করাটাই হচ্ছে ফিজিক্স অরিজিনাল।
বুঝতে পারলে কনসেপ্ট? যে যত কোশ্চেন বের করতে পারবে অর্থাৎ তার চিন্তা শক্তি তত বেশি বিকশিত হবে। ক্লিয়ার কনসেপ্ট? এবার দেখো আলোক তড়িৎ কোষ যেটা আছে, যেটা ফটো ইলেকট্রো সেল বলা হয়, খুব আসে পরীক্ষায়, ফটো ইলেকট্রো সেল বা আলোক তড়িৎ কোষ কী জিনিস? কিছুই না, আলোক শক্তিকে আমরা কী করবো? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করব। কিছুই না, আলোক তড়িৎ কোষ যেটা আছে, আলোক তড়িৎ কোষ, এটাতে বিশাল বড় কিছু নেই, একদম সিম্পল দুটো ওয়ার্ডে শেষ করব। আলোক শক্তিকে আমি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করব। ঠিক আছে তো? তাহলে দুটো ওয়ার্ড, কিন্তু আলোক শক্তিকে আমি কি করছি? তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছি। অর্থাৎ লেখো, সাইড নোট লেখো, এইগুলোই তোমার কাজে দিবে পরীক্ষাতে। আলোক শক্তি ট্রান্সফার টু তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি, বাস। এটাতে ট্রান্সফার করতে গেলে, অর্থাৎ আলোক শক্তিকে আমার তড়িৎ শক্তিতে ট্রান্সফার করতে গেলে যে কোষ বা যে সেল লাগবে তাকেই বলবো হচ্ছে আলোক তড়িৎ কোষ। আবার বোঝার চেষ্টা করো, কি ছিল বলো? আলোক শক্তিকে আমি কি করব? ট্রান্সফার করবো কিসে? ট্রান্সফার করবো হচ্ছে তার তড়িৎ শক্তিতে। যখন আলোক শক্তিকে আমি তড়িৎ শক্তিতে ট্রান্সফার করব, সেই ট্রান্সফার করার জন্য যে কোষ লাগছে সেটাকে আমরা বলবো কি? সেটাকে বলবো যে আলোক তড়িৎ কোষ। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিসের উপর কিন্তু খেয়াল করতে হবে। চ্যাপ্টারের নাম কি? ডুয়াল নেচার, তাই তো? কোয়ান্টাম। তো অবশ্যই কিন্তু এটা আলোক তড়িৎ ক্রিয়ার উপর ডিপেন্ড করে বানাতে হবে। তাহলে ট্রিগার পয়েন্ট কয়টা পাচ্ছি দেখো। প্রথমতই বলতে হবে যে আলোক শক্তিকে কি করব? আলোক শক্তিকে তার আলোক তড়িৎ ক্রিয়ার উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে আমরা যদি কি করি, সেটাকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি, তো সেই ক্ষেত্রে যে কোষটা লাগছে সেটা হচ্ছে বলবো আলোক তড়িৎ কোষ। আরও আমি একটা ইজি পার্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওয়ান ওয়ার্ডে। দেখো, বলবো কি যে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য, আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য দুটো পয়েন্ট দেখো। আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য 3 নম্বর পয়েন্ট, আলোক তড়িৎ ক্রিয়ার উপর ভিত্তি করে যে কোষ তৈরি করা হয় তাকেই বলবো হচ্ছে কি আলোক তড়িৎ কোষ বা ফটো ইলেকট্রো সেল। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, কিছুই নেই। এবার কথা হচ্ছে যে এই যে আলোক তড়িৎ কোষ রয়েছে, এটা অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার করা হয়, কেন ব্যবহার করব? তুমি চিন্তা করো, বর্তমানে সৌর ব্যাটারি রয়েছে, সোলার ব্যাটারি যেটাকে বলা হয়, সেই সোলার ব্যাটারি এর উপর ডিপেন্ডেবল। তারপরে যেরকম ধরো বিভিন্ন টাইপের হতে পারে, সিগন্যাল, ট্রেন লাইনে যাচ্ছে দেখবা বিভিন্ন টাইপের সিগন্যাল চলছে, বাস এর উপর ডিপেন্ড করে বানানো হচ্ছে। তারপরে যেরকম ধরো অগ্নি সংকেত যন্ত্র, তারপরে দেখবা যে রাস্তাতে একটা ফাঁকা জায়গায় কোনো কিছু নাই, সেখানে দেখবা যে কিছু পথবাতি যেটা রয়েছে, যেটা সিগন্যাল বলা হয়, রাস্তার ক্ষেত্রে সিগন্যাল, এর উপর ডিপেন্ড করে বানানো হচ্ছে। এই তো বিষয়গুলো। তারপরে রেকর্ডিং বলতে পারো, আরও বিভিন্ন টাইপের জায়গায় কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। তারপরে কিছু আছে অটোমেটিক ক্যামেরা, স্বয়ংক্রিয় ক্যামেরা, সেটাতে ব্যবহার করা হচ্ছে। তারপরে ক্যালকুলেটর ব্যবহার করা হয়, এর ব্যবহার প্রচুর জায়গায় রয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার আলোকের যে তরঙ্গ, মানে একটা বলতে পারি যে আলোঙ্গর যে তরঙ্গ যেটা রয়েছে, সবাই তো বলতেছে যে আলো হচ্ছে একটা তরঙ্গ। হ্যাঁ, এটা একদম ঠিক আছে, কিন্তু এই তরঙ্গ তথ্যেরও কিছু কী বলবো যে কিছু বলতে পারি কিছু ভুল তত্ত্ব, অর্থাৎ বলতে পারি কিছু ব্যর্থতা রয়েছে, কন্ট্রাডিকশন, কিছু তর্ক রয়েছে। কি তর্ক? যে আলোর তরঙ্গ তত্ত্ব যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমর্থন বলা যায় না। তার মানে ওর মধ্যে কিছু ফেলিওর, কিছু ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা কি? দেখো, এই যে ফটো ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি, সেটার মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। প্রারম্ভিক কম্পাঙ্ক এবং আলোক তড়িৎ ক্রিয়ার যে কিছু আচরণ যেটা আছে, তাৎক্ষণিক আচরণ, সেই কিছু আচরণের মাধ্যমে বলতে পারি যে এটা কিন্তু কিছু যেটা আছে, কিছু হয়তো সেই ক্ষেত্রে রেসপন্স ঠিকভাবে দিচ্ছে না। মানে তরঙ্গ তত্ত্বটাকে সাপোর্ট করবো ঠিক আছে, কিন্তু কিছু রেসপন্স, কিছু ক্রাইটেরিয়া এমন দাঁড়াচ্ছে যে কারণে আমরা বলতেছি না রে, এটা কিন্তু ওটা হতে পারে না, অর্থাৎ তরঙ্গ তত্ত্ব হতে পারে না কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। এইবার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা তত্ত্ব আমরা যেটা জানি যে আইনস্টাইন তত্ত্ব। অর্থাৎ আমরা বলতে পারি যে আইনস্টাইনের যে স্বীকার্য বিষয় রয়েছে, আইনস্টাইন পোস্টুলেটস অফ আইনস্টাইন, সেই পোস্টুলেট অফ আইনস্টাইনে কী বলা হয়েছে যে দেখো, যে কোনো একটা ধাতব পৃষ্ঠে যখন কিছু আলো পড়ছে, সেটা এক্স রশ্মি, ওয়াই রশ্মি, গামা রশ্মি, যাই বলুক না কেন, যখন আলোটা পড়ছে তখন সে ধাতব যে প্লেটটা, আমি কিন্তু প্রথম দিকে এটা বুঝিয়ে দিয়েছি, ধাতব প্লেটটার মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন আছে যেগুলো হচ্ছে কি আলটিমেটলি অ্যাক্টিভ হচ্ছে, তার নিঃসরণ ঘটছে। এবার এই নিঃসরণের জন্য তার কিন্তু আমরা বলতে পারি যে তার একটা শক্তির প্রয়োজন রয়েছে, সেটাকে আমরা বলতে পারি কি ফটো শক্তি, ফটো ইলেকট্রনের শক্তি। তো সেই ফটো ইলেকট্রন শক্তিটা কী বলেছিলাম যে ইভি দ্বারা আমরা প্রকাশ করেছিলাম, কখনো এইচ নিউ দ্বারা প্রকাশ করেছিলাম, আর কখনো হাফ অফ এমভি স্কোয়ার দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? অনেকগুলো তথ্য কিন্তু জানি। তো কম্বাইন অফ অল থিওরি এখন আমরা করবো, আর কিছু নেই। তো বলা হচ্ছে কি যে এই যে দেখো, প্রতিটি ফোটন কণার যে শক্তি, সেই ফোটন কণার শক্তি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আমাদের চিন্তা করতে হবে। ফোটনের শক্তি
দেখো ফোটনের শক্তি, এটা কি হবে, এটা যদি আমরা ই দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে কি আইনস্টাইন তত্ত্ব কি বলা হচ্ছে এইচ নিউ, এইচ বলতে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, বুঝতে পারছো তো, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক, আর আমরা বলতে পারি নিউ ইজ দ্য কম্পাঙ্ক, তাই না, নিউ হচ্ছে কম্পাঙ্ক, দেখো এইটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে কি কম্পাঙ্ক, আর ই বাটা হচ্ছে শক্তি, আইনস্টাইন শক্তি বলতে পারো। এইবার এই যে তত্ত্বটা বললাম যে ধাতুর মধ্যে ইলেকট্রন পড়ছে, পড়ার পরে কী হচ্ছে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে এবং কোনো জায়গায় যাচ্ছে, তার মানে এরকম যদি একটা ধাতব প্লেট ভাবি তার মধ্যে প্লাস মাইনাস ধরো অনেক রকমের কিছুই আছে, তাহলে সেগুলো একদিকে দেখো এরকম ছিল, দেখো ভালো করে বুঝবো, কিছু রাখবো না কনফিউশন, নো কনফিউশন, তুমিও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ওকে। দেখো এটা যখন আলোটা পড়ছে তখন কি হচ্ছে প্লাসগুলো একদিকে, আচ্ছা গেল, আর মাইনাসগুলো একদিকে চলে গেল, তার মানে ইউনিয়ন অফ প্লাস এবং মাইনাস, অর্থাৎ প্লাসগুলো কি করছে একদিকে জোর পাচ্ছে, মাইনাসগুলো একদিকে জোর পাচ্ছে, অর্থাৎ সঙ্গবদ্ধ হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এইবার এই যে সঙ্গবদ্ধ হচ্ছে, সঙ্গবদ্ধ হওয়ার ফলে তার মধ্যে তো আলটিমেটলি একটা শক্তি হাত আসছে, সেই শক্তিটাই মানে হচ্ছে এইচ নিউ, যেটা ফোটনের শক্তি আমরা বলছি, তার মানে কোনো প্রবলেম নেই। এইবার এই যে এইচ নিউ, এই এইচ নিউটাই কিন্তু শক্তিটা ট্রান্সফার করবে কার মধ্যে, ইলেকট্রনের মধ্যে, এবং সেটা কিন্তু অ্যাক্টিভ হবে, অর্থাৎ এই যে এইচ নিউ শক্তিটা আছে, কথা হচ্ছে ইলেকট্রন কোথা থেকে এত শক্তি পাচ্ছে, যে ইলেকট্রন নিঃসরণ করছে, ফ্রি ইলেকট্রন কীভাবে হচ্ছে, তো সেই শক্তিটা এই যে এইচ নিউ যেটা আছে সেটা কিন্তু ইলেকট্রনকে বলে দিল নাও, এটা ধরো সাপোজ ইলেকট্রন, নাও তোমাকে আমি এইচ নিউ শক্তি দিয়ে দিলাম, যখন এই শক্তি পেয়ে গেল তখন সে দৌড়ানো শুরু করে দিল, বাস সিম্পল কনসেপ্ট। এই টোটাল শক্তিটা, অর্থাৎ টোটাল শক্তিটা কিন্তু এইচ নিউ ভেবে কনভার্ট হয়ে যাচ্ছে, এই গেল হচ্ছে বিষয়। এইবার আইনস্টাইন তত্ত্বতে আমরা অনেক কিছু পড়বো, যেরকম ধরো আমরা বলবো যে এই যে ইলেকট্রনের একটা প্রমাণ আমাদের করতে হবে আইনস্টাইন তত্ত্বতে। দেখো আমরা যদি বলি যে এই সমস্ত ধাতব পৃষ্ঠে এই যে ইলেকট্রনগুলো পড়ছে, এর মিনিমাম একটা কার্য অপেক্ষক যদি ধরো সাপোজ W0 আমরা চিন্তা করি, অর্থাৎ মিনিমাম কার্য অপেক্ষক যেটা আছে, ন্যূনতম যেটা আছে সেটা হচ্ছে W0 আমি কনসিডার করে নিলাম। তো এই ক্ষেত্রে এই যে দেখো ধাতুপৃষ্ঠ যখন ছেড়ে কোনো একটা ইলেকট্রন ধরো চলে যাচ্ছে, তার তো একটা এনার্জি দরকার, সেই এনার্জিটা কী করছে, সে এইচ নিউ আকারে গ্রহণ করছে, আর সেই ক্ষেত্রে তার কিন্তু মিনিমাম একটা কী লাগবে বলো তো, একটা কার্য অপেক্ষক লাগবে, যেটা হচ্ছে কি W0। তাহলে এই ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো নিশ্চিত হচ্ছে তার তো একটা সর্বোচ্চ বা মিনিমাম একটা গতিশক্তি থাকবে। তো আমি একটু আগে বলেছিলাম যে সর্বোচ্চ গতিশক্তি বলতে এখানে হাফ অফ mv² এবং হাফ অফ mvx², দেখো ভি যেটা আছে সেটা কি ম্যাক্স, তার ম্যাক্স ভ্যালুটি সেটা আমরা চিন্তা করছি, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তির কথা আমরা এখানে বলবো সবসময়, অর্থাৎ ই ম্যাক্সের গল্প কিন্তু আমরা এখানে করব, আর ই ম্যাক্সটা কি এর আগেই কিন্তু আমরা বুঝে গেলাম। তো বলা হচ্ছে আইনস্টাইন তত্ত্বতে যে এই যে দেখো এই গতিশক্তি যেটা আছে, অর্থাৎ এই যে শক্তি যেটা আছে এইচ নিউ, এটা কি, এটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। প্রথমত সেই প্লেটটাকে কি করছে, মিনিমাম একটা এনার্জি দিতে হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি যেটা মিনিমাম এনার্জি দিতে হচ্ছে, যেটা হচ্ছে তার কার্য অপেক্ষকের সাথে আমরা বলছি যে মিনিমাম একটা কার্য অপেক্ষক হবে, সেই কার্য অপেক্ষকের মানটা কি W0 প্লাস, তার মানে ধাতব পৃষ্ঠের মধ্যে একটা শক্তি দিচ্ছি, সেটা হচ্ছে এইচ নিউ, সেটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। প্রথমত ধাতব পাশটা নিজে কী করছে, ধরো খাচ্ছে, খেয়ে নিজেকে অ্যাক্টিভ করছে, সেটা হচ্ছে W0 কার্য অপেক্ষক, এবং যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তখন ইলেকট্রনগুলো একদম ঠেলে দিচ্ছে, চলে যা চলে যা চলে যা, ঠেলে দেওয়া মানে তার মধ্যে একটা গতিশক্তি চলে আসবে, সেই গতিশক্তিটা হচ্ছে হাফ অফ mv², ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্স ফর্মে হবে, বাস কনসেপ্ট শেষ। এই তো গেল আইনস্টাইন তত্ত্ব ব্যাখ্যা। এবার এটাকে বিভিন্নভাবে সাজাবো, এটা কি পরীক্ষায় আসে, প্রচুরবার এসছে, এবিটিএতে খুলে দেখবে, আর তুমি বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও দেখবে প্রচুর আসে, এবিটিএতে প্রচুর রিপিটেশন আসে। এবার এটাকে এবার আমরা সুন্দর করে সাজাবো, টপিকটা সেই একই, সেটাকে আমরা সুন্দর করে এবার সাজাবো। দেখো যদি সাজাতে যাই তাহলে আমরা এই যে হাফ অফ mv² যেটা আছে সেটাকে আমরা অবভিয়াসলি ই দ্বারা প্রকাশ করি, রাইট, নো ডাউট। এটা মানে কি, এটাই মানে হচ্ছে ই, এই ই মানে কি, ম্যাক্স মানে হচ্ছে হাফ অফ mv² যেটা আসছে সেটাই, এটা হচ্ছে ম্যাক্স ফর্মে আসবে, অর্থাৎ এখান থেকে বলতে পারি এইচ নিউ ইকুয়ালস টু বলবো যে W0, এবং হাফ অফ ই ম্যাক্সটাকে আমরা বলবো কীরকম, এটাকে বলবো হচ্ছে কি ই ম্যাক্স, ওকে, নো ডাউট। দেন আমরা কি পাচ্ছি, দেখো ই ম্যাক্স ইকুয়ালস টু পাচ্ছি যে এটা পাবো হচ্ছে এইচ নিউ মাইনাস পাবো হচ্ছে কি, আচ্ছা এই পার্টটা এদিকে গেলে এটা মাইনাস W0, অর্থাৎ মিনিমাম যে কার্য অপেক্ষক আছে সেটা, বাস এটা কিন্তু আরেকটা তথ্য পেলাম, বাস এটার ভার্সন চেঞ্জ হচ্ছে আর কিছু না, যেখানে ই ইকুয়ালস টু বলেছে যে হাফ অফ mv², কনসেপ্ট ক্লিয়ার।
এবার এখান থেকে আমরা আরেকটা তথ্য পেতে পারি যে এইটা মানে কি, এটা মানেই তো ভাই হাফ অফ এম ভি স্কোয়ার ম্যাক্স দ্যাটস ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো। বাস কিছু নেই এর মধ্যে। পরীক্ষায় আসলেই 3 নম্বর 4 নম্বর, এর উপরে কিন্তু অঙ্ক আসবে যে ইউনিটে, প্রিপারেশন রাখা ভালো করে। এইবার আমরা এটা তো বুঝলাম দাদা, এটা তো হয়ে গেল, কিন্তু আরেকটা গতিশক্তি আমরা পড়েছিলাম যে সেই গতিশক্তির মানটা কি ইভি, মনে আছে? ইলেকট্রনের গতিশক্তি ইভি 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 ইভি, তাই না? ই বলতে বিভব, নিবিড়িত বিভবের মান হচ্ছে ভি জিরো বা ভি আমরা চিন্তা করতে পারি। তো এটা প্রাইমারি চিন্তা করলে এর মানটা হয়ে যাবে ইভি জিরো, মনে থাকবে তো? এই ইভি জিরোটাই কিন্তু আলটিমেটলি এই ইএক্স ই ম্যাক্স যেটা আছে তার সাথে কিন্তু সমান, অর্থাৎ ইভি জিরোটাই কিন্তু ই ম্যাক্স, কোনো ডাউট নেই। ইভিটা কী ছিল, কী জিনিস, একটু আগে আমরা কিন্তু সেটা বেসও বানিয়ে নিলাম, ই ইন্টু ভি, ইভি জিরো। জিরো কেন ধরলাম, যে প্রাইমারি অবস্থা অর্থাৎ প্রাথমিকটা। তাহলে ই ম্যাক্স ইকুয়ালস টু ইভি জিরো, নো ডাউট, নো কনফিউশন, অনলি সলিউশন। সো সাবস্ক্রাইব নাও, এখনই সাবস্ক্রাইব করে দাও। তাহলে এই যে দেখো ইভি জিরো মানে ই ম্যাক্স, তাহলে এই পার্টের আর একটা নতুন সম্পর্ক আমরা পেলাম, এই যে ই ম্যাক্সের জায়গায় আমরা বসে দেবো ই ম্যাক্স হাফ অফ এম বি স্কোয়ার দিয়ে একটা রিপ্রেজেন্টেশন করার মান পেলাম, আর একটা পাবো এই সম্পর্ক দিয়ে। তাহলে আমরা কি পাবো এখানে, লক্ষ্য করো, এই দেখো ইভি 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 এখানে বসিয়ে দেবো, আর কিছু না। তাহলে ইভি জিরো ইকুয়ালস লিখবো কীরকম, এইচ নিউ মাইনাস লিখবো কি, মাইনাস লিখবো হচ্ছে কি ডাব্লু জিরো, কার্য অপেক্ষক। বাস, এটা আলাদা আর একটা ফর্ম চলে এলো। এইবার কোয়ান্টাম ফিজিক্সের আমরা এই যে তত্ত্বগুলো রয়েছে, এই কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা কিন্তু অর্থাৎ এই যে সম্পর্কটা আছে এর উপর বেস করে আমরা কি পাচ্ছি, কার্য অপেক্ষকের ব্যাখ্যা দিতে পারি, কোনো প্রবলেম নেই। ইলেকট্রোভোল্ট সেটারও ব্যাখ্যা দিতে পারি, তাতেও প্রবলেম নেই, ঠিক আছে? এগুলো সবই কিন্তু আমরা ব্যাখ্যা দিতে পারছি, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কি তার আলোক তড়িৎ ক্রিয়া যেটা আছে সেটাও কিন্তু ব্যাখ্যা দিতে পারছি। এবার এর উপর বেস করে বিভিন্ন টাইপের করলারিও কিন্তু অনেক সময় হয়, পরীক্ষায় প্রশ্ন আসে না, কিন্তু আমাদের জানতে হয় যে কখনো এটাকে জিরো করে দিচ্ছি তাহলে এটার মান এটার সাথে ইকুইলিব্রিয়াম হচ্ছে, বিটাকে জিরো করছি তখন একটা আসছে, মিনিমাম আসছে, ম্যাক্সিমাম আসছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি পাচ্ছি আমি, এক কথায় বলতে গেলে পাচ্ছি যে এই যে হাফ অফ এম বি স্কোয়ার, এই যে আইনস্টাইন তথ্য, এই তথ্য বিভিন্ন কন্ডিশনে তার বিভিন্ন রকম কন্ডিশনের ক্ষেত্রে বিভিন্ন তথ্যকে ব্যাখ্যা করছে, কখনো কার্য অপেক্ষককে ব্যাখ্যা করছে, কখনো তার তরঙ্গ দৈর্ঘ্য ব্যাখ্যা করছে, কখন তার মিনিমাম যে সূচনা পর্ব, সূচনা কম্পাঙ্ক সেটাকে ব্যাখ্যা করতে পারছে, ইলেকট্রোভোল্ট যেটা আছে সেটা ট্রান্সফার করছে সেটা ব্যাখ্যা করছে, এবং যে কোনো একটা কণা অর্থাৎ মুক্ত ইলেকট্রন তখন গতিশীল হবে যখন সে শক্তিটা পাচ্ছে। এরকম প্রচুর টপিক অর্থাৎ বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন রকম সম্পর্ক আমরা আনতে পারি। হয়ে গেল। আর মোস্ট ইম্পর্টেন্ট তত্ত্ব যেটা ডি ব্রগলি থিওরাম পড়েছিলাম, মনে আছে তো? ডি ব্রগলির তত্ত্বের উপর কিন্তু প্রচুর ম্যাথমেটিক্স থাকে। সেই ম্যাথমেটিক্সে আমরা ডি ব্রগলিতে পড়েছিলাম যে কী বলেছিলাম, যে কোনো একটা কণার ল্যামডা যেটা হবে সেই ল্যামডাটা কী হবে, এইচ বাই পি হবে, যেখানে এইচ বাই এম ভি হবে। এই ডি ব্রগলির তত্ত্বরও কিন্তু একটা সুন্দর আমরা সম্পর্ক জেনেছিলাম। তো এখান থেকেও কিন্তু কিছু কিছু কন্ডিশন আমি বলবো, ঠিক আছে? দেখো এখান থেকেও কিছু কলারি পার্ট, যেহেতু কলারি পার্ট বলা শুরু করছে তো এখান থেকে এখানকারও কিছু কলারি পার্ট আমরা জানবো। যদি সাপোজ কোনো কারণে বেগটা শূন্য হয় তাহলে কি তার কম্পাঙ্কটা কী হবে, দেখো এইচ বাই এম ডট জিরো দ্যাটস ইকুয়ালিটি ইনফিনিটিতে কনভার্ট করছে। একটা সুন্দর তত্ত্ব জানলাম। অনেক তথ্য আছে আমি বোর্ডে লিখবো, হয়তো তার এক্সিস্টেন্স নেই, কিন্তু আমার থিঙ্কিং মনে হচ্ছে এটা হতে পারে। তাহলে এটা কি আমার থিঙ্কিংটা কি ভুল না? তুমি যে থিঙ্কিং করতেছো দাদা, আমিও তো এটা থিঙ্কিং করলাম, আমার কন্ডিশনেও বি এর জায়গায় জিরো, এইচ এর জায়গায় জিরো, এখানে 1 ধরলাম 2 ধরলাম, তাহলে কী হবে? আমি কি ভুল থিঙ্কিং করছি? না, তুমি ঠিকই থিঙ্কিং করছো। বিজ্ঞানে আমরা অনেক কিছুই ভুল পড়ছি, অনেক কিছু ঠিক পড়ছি। এবার তোমার মধ্যেও কিউরিওসিটি তৈরি করা হচ্ছে, আর আমি মনে করি এটা দরকার আছে, দেখো কি হয়। তো এখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝলাম, একটু আগেও বলছিলাম যে এই যে দেখো এই যে তত্ত্বটা অর্থাৎ ডি ব্রগলি তত্ত্বতে কী বলেছিল, আবার সেই তত্ত্বটা আবার রিভিশন করে দিচ্ছি। পড়ানো ক্লাস শেষ আমার, এখন টোটাল টপিকটা আবার পড়ছি আমি। দেখো ল্যামডা এবং পি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোনো একটা কণার যদি ভরবেগ বাড়ে তবে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমছে। বুঝতে পারলে তো? এর উপর বেস করে কিন্তু এবিটিতে প্রচুর কোশ্চেনে বাবা, বুঝতে পারলাম? বিভিন্ন টাইপের অঙ্ক এই ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন টাইপের তত্ত্ব আসতে পারে, কলারি পাঠও দিতে পারে, নিটে দিতেও পারে। যে ডি ব্রগলি তত্ত্বতে কী হচ্ছে, যে কোনো একটা কণার যদি বেগ শূন্য হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কী হতে পারে, এটা কি ইনফিনিটি হয়ে যাচ্ছে। বাস। আবার দিতে পারে হয়তো কোনো একটা এর উপর কিছু ম্যাথমেটিক্স দিতে পারে, বা এর উপর কিছু ম্যাথমেটিক্স দিতে পারে। এই তো গেল চ্যাপ্টার। তো কোয়ান্টাম ফিজিক্স কেমন লাগলো তোমার? আশা করি যে প্রবলেমটা মনে হচ্ছিল ফিজিক্সে যে খুব ভয়ানক কিছু তথ্য, কিছু ভয়ানক কিছু পড়া, সেটা তো কিছু নেই। তো দেখো এর উপর বেস করে আরও কিছু তথ্য আমি বলবো এখনই। তো আমাদের বেসিক্যালি যত রকমের থিওরাম ছিল, যত রকমের তথ্য ছিল সব শেষ।
আর এই দেখো ফোটন কণাকে আমরা অনেক সময় চলতরঙ্গের আকারও বলি, যেটা হ্যাঁ এটা একটা চলতরঙ্গ হতে পারে। এই তো বিষয়গুলো, তাছাড়া কেউ তেমন কিছু নাই। আর ফোটন বলতে সূর্যের আলো থেকে তো ফোটন কণা সেটা পাচ্ছি আমরা। এই গেল টোটাল টপিক। আর এর উপর বেস করে প্রচুর ম্যাথমেটিক্স হয়। কীরকম ম্যাথমেটিক্স হয়, ধরো সাপোজ দিল একটা কোনো একটা ম্যাথমেটিক্স, সেখানে এইচের মান, আচ্ছা দেখো কী কী টাইপের ম্যাথমেটিক্স হতে পারে আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিই। ওয়েস্টবেঙ্গল বোর্ডে এবং নিটে কোন ধরনের প্রশ্ন আসছে, সব থেকে স্কোর যদি কেউ করতে চায় নিটে, সব থেকে সেভ স্কোর করা কোনটা জানো? এই কোয়ান্টাম ফিজিক্স। আলটিমেটলি মডার্ন ফিজিক্স টোটালটাই প্রচুর নাম্বার ওঠে, সে নিট বলো যেই বলো। হ্যাঁ যেই একটু বা যেই প্রণাম করবো, কারণ অনেক ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন যেই দেয়, নিটেও এখন প্রচুর হার্ড লেভেলের প্রশ্ন দিচ্ছে। তো আর ওয়েস্টবেঙ্গল বোর্ডে যদি বলি সেমিস্টারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, দেখো মিলে যাবে, ম্যাক্সিমামটা ইজি কোশ্চেনই কিন্তু হবে। আর ভিডিও কিন্তু প্রচুর শেয়ার করো, কারণ আমার মোটিভেশনের দরকার রয়েছে। আমি কেমন যেন ডিমোটিভ হয়ে যাচ্ছি মাঝে মাঝে, কারণ একটা ভিডিও এতক্ষণ ধরে শ্যুট করছি, টোটালটা মাইন্ডের থেকে নামাচ্ছি, তারপরেও আজকে যে তোমাদেরকে আমি পড়াইলাম না, তোমরা ভাবতেছো যে এটা ওটা, আমি কোনো কিছু পড়েও আসিনি, জাস্ট আমার মাইন্ডে যেটা চলছে সেটাই আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। কারণ পড়াটা ভেতর থেকে আসুক না, মুখস্থবিদ্যার দিকে কেন যাবো, যা মনে হচ্ছে বলতে থাকি, মাইন্ডে যেটা আসছে সেটাই বলতে থাকলাম। ওকে, এবার দেখো মেনলি কী টাইপের অঙ্ক হতে পারে এই চ্যাপ্টারের থেকে। আমরা ইর সাথে সম্পর্ক জানি যে এইচ নিউ বাই একটা সম্পর্ক জানি যে এইচ নিউ বাই বলতে পারি যে এইচ নিউ একটা সম্পর্ক হতে পারে, বা ইভি ইকোয়ালস টু ইভি জিরো দিয়ে একটা সম্পর্ক হতে পারে যে ইভি জিরো ইকোয়ালস টু এইচ ল্যামডা মাইনাস ডাব্লু জিরো, বা ই ম্যাক্সের যে সম্পর্কগুলো আছে, বা একটু আগে আমরা ল্যামডা দিয়ে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম, সেই টাইপের অঙ্ক হতে পারে। বা বিভিন্ন কন্ডিশনাল দিতে পারে, কীরকম ধরো যেরকম ধরো ই দিয়ে দিলাম হচ্ছে কীরকম এইচ এ ল্যামডা ডিভাইডেড বাই কী বলবো ওটা সম্পর্ক, ধরো এইচ নিউ কী বলি এইচ নিউ ডিভাইডেড বাই ল্যামডা, এই টাইপের আমি যেগুলো করছি কিছুদিন আগে সেগুলো আমি তোমাদেরকে বলছি যে ই কস্ট অর্থাৎ ফোটনের যে শক্তি রয়েছে সেটা কি আসছে, যে কোথায় লিখলাম এইচ ল্যামডা বাই এইচ নিউ বাই ল্যামডা, এই টাইপের কোনো ম্যাথমেটিক্স হতে পারে। বা অনেক সময় আমরা বলতে পারি যে পি দিয়ে যে সম্পর্কটা পেলাম সেটা হতে পারে, এর উপর ভিত্তি করে বিভিন্ন অঙ্ক হতে পারে। বা আরেকটা থিওরাম খুব গুরুত্বপূর্ণ ছিল যে ল্যামডা ইকোয়ালস টু পড়েছিলাম যে ল্যামডা ইকোয়ালসটা পড়েছিলাম যে মিউ ডিভাইডেড বাই 2mE বলে একটা পার্ট পড়েছিলাম, তার উপর বেস করে কিছু অঙ্ক হতে পারে। 2mB বলে একটা পার্ট পড়েছিলাম ল্যামডা দিয়ে, অর্থাৎ ল্যামডা ইকোয়ালস টু কী পেয়েছিলাম যে এইচ ডিভাইডেড বাই √2mV বা কিছু একটা পেয়েছিলাম, এরকম রিলেটেড কিছু অঙ্ক হতে পারে। এই যে ই পেয়েছিলাম এটাকে কনভার্ট করে লেখা যেতে পারে কীরকম, আমরা ইটাকে পরবর্তীকালে ট্রান্সফার করলাম, দেখো কিছুই না 2mEV দিয়ে দেবো, বাস এই টাইপের কিছু ম্যাথমেটিক্স আমাদের সলভ করতে হতে পারে। এই তো গেল বিষয়। আর হাফ অফ এমবি স্কোয়ারের কিছু সূত্র পাবো আমরা, হাফ অফ এমবি স্কোয়ার ইকুয়ালস টু ইলেকট্রোভোল্ট, এই টাইপের কিছু তথ্য, অর্থাৎ এম এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, তারপর বেস করে আমাদের অঙ্ক করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রোভোল্ট একটা বিষয় গেল, এটা ভেলোসিটি গেল, এইগুলো টোটাল চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের টোটাল অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেলে কী ধরনের অঙ্ক আসতে পারে, যেই নিটে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এবং তার পাশাপাশি বোর্ডে কোন ধরনের, বোর্ডে কী আসবে, সূচনা কম্পাঙ্ক আসবে, পারবিক কম্পাঙ্ক, আলোক তড়িৎ ক্রিয়া, আইনস্টাইন তত্ত্ব, ডি ব্রগলি তত্ত্ব, এই টাইপের কিছু থিওরাম আসতে পারে। আর নেট যেই ক্ষেত্রে এরকম কিছু অঙ্ক আসতে পারে। এবং এখন এরকমও হতে পারে যে স্টেটমেন্ট বেস যে কোশ্চেনগুলো বর্তমানে দিচ্ছে নিট যেইতে, যে তোমাকে 3-4টা কন্ডিশন দিয়ে দিল, তার মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে লিখতে হবে। তার জন্য থিওরাম পার্ট প্রত্যেকটা লাইন ভালো করে বুঝতে হবে। তো টোটাল থিওরাম টোটাল টপিক ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে তুমি বলো যে ফিজিক্স তোমার কেমন লাগলো। ওকে, তো মন দিয়ে পড়াশোনা করো, ফিজিক্সের আরও চ্যাপ্টার চলে আসবে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।